হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে আমরা আজকে বলেছিলাম মেটাল, নন মেটাল অ্যান্ড মেটালয়েডস থেকে ক্লাস 11 এর স্টার্ট করব, তাই তো? পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা আমাদের তার আগের পার্ট অবধি কমপ্লিট হয়ে গেছে। আজকে তাহলে মেটাল, নন মেটাল আর মেটালয়েড কি বা পিরিয়ডিক ট্রেন্ডস, যেটা পিরিয়ডিক ট্রেন্ডস ইন প্রপার্টিস, সেইটা আমরা একটু আজকে ডিসকাস করব। চলো তাহলে আমরা শুরু করে দিই। আজকে দেখো, প্রথমে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে in addition to displaying the classification of elements into S, P, D, F block, আমরা আগের ক্লাসে অলরেডি পড়ছিলাম যে S ব্লক, P ব্লক বা F ব্লক, এগুলো দ্বারা কিন্তু এই সব এলিমেন্ট গুলোকে ক্লাসিফাই করা গেছে। মানে এস ব্লকে কোন মৌল আছে বা পি ব্লকে কোনটা আছে, এগুলোকে স্টাডি করেছি। এবারে ব্রড ক্লাসিফিকেশন করব এলিমেন্টস গুলোর বেসড অন দেয়ার প্রপার্টিস। এবার আমরা তাদের প্রপার্টিসের ওপর, মানে তারা মেটাল না নন মেটাল না মেটালয়েডস, সেই দিক থেকে বিচার করে আমরা কি করব, এদের ক্লাসিফিকেশন করব। ঠিক আছে, চলো তাহলে দ্য এলিমেন্টস ক্যান বি ডিভাইডেড ইনটু মেটাল আর নন মেটাল, যেটা এইমাত্র বলছিলাম। মেটাল কম্প্রাইজ মোর দ্যান 78% অফ অল নোন এলিমেন্টস and appear on the left side of the periodic table. বলছে মেটাল কিন্তু, মানে আমাদের প্রায় যে যতগুলো মেটাল আছে প্রায় 78% এর বেশি, কিন্তু 78% এর বেশি এলিমেন্টস কিন্তু মেটালস, যারা কিন্তু পিরিয়ডিক টেবিলের একদম লেফট সাইডে থাকে। মেটালস কি হয়, ইউজুয়ালি রুম টেম্পারেচারে এরা কিন্তু সলিডস হয়, কিন্তু মার্কারির ক্ষেত্রে, মার্কারি, গ্যালিয়াম, সেজিয়াম, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো এক্সেপশন। এদের ক্ষেত্রে কিন্তু এই যে মার্কারি, গ্যালিয়াম, এদের ক্ষেত্রে কিন্তু ভেরি লো মেল্টিং পয়েন্টস হয়। মেল্টিং পয়েন্ট এমনি নর্মালি মেটালসের ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট কিন্তু খুবই হাই, মানে মেল্টিং বলো আর বয়লিং পয়েন্টস দুটোই বলছি। মেটাল এই পার্টটা খুবই ছোট এবং কিছু জিনিস আছে, যে কটা কোয়েশ্চেন দেখবে আমি অ্যাসাইনমেন্ট তো টোটালটাই একদম পাঠিয়ে দিয়েছিলাম, সেটা যারা হয়তো দেখেছো তারা দেখে থাকবে যে কিছু মানে খুবই কম কোয়েশ্চেন আছে এই মেটাল নন মেটাল থেকে। তো সেই ক্ষেত্রে এখানে প্যারাগ্রাফটাও খুবই ছোটই, অল্পের ওপরই আছে। দেখো বলছে যে মেটাল কি হয় না, ইউজুয়ালি এদের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টটা খুবই হাই হয়, কিন্তু মার্কারি, গ্যালিয়াম, এদের কিন্তু মেল্টিং পয়েন্ট আছে কিন্তু সেটা ভেরি লো। দে আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এখানে তোমার কি বলতো, মানে কিরকম কোয়েশ্চেন, দা কারেক্ট চুজ দা কারেক্ট স্টেটমেন্ট বা চুজ দা রং স্টেটমেন্ট কোনটা, চারটে অপশনের মধ্যে, এই ধরনের কোয়েশ্চেন এখান থেকে বেশি আসতে পারে। বা মেটাল ইউজুয়ালি এই যে মেল্টিং পয়েন্ট দিয়ে দিল হাই, লো, এরকম টাইপের, ভেরি লো, এইরকম টাইপের দিয়ে দিল, বা মার্কারি একটা এক্সাম্পলটা তুলেই দিল কোয়েশ্চেনটা, মানে এক্সাম্পলটা তুলেই কোয়েশ্চেনটা দিল যে মার্কারি ইজ অ্যান এক্সেপশন। কিসের জন্য, মানে আমরা মেল্টিং পয়েন্ট দিয়ে কোয়েশ্চেনটা দিয়েছে আর কি, ভেরি লো, হাই, ভেরি হাই নাকি অনলি লো, এরকম দিলে চারটে অপশনের মধ্যে তোমাকে এখান থেকে দেখে নিতে পারছো। এছাড়া দে আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, এরা হিট আর ইলেকট্রিসিটির কন্ডাক্টর হিসেবে খুব ভালো কাজ করে। কন্ডাক্টর মানে কি, পরিবাহিতা, পরিবহনকারী। তার মানে তাপ আর ইলেকট্রিসিটি মানে হচ্ছে তড়িৎ, তাপ আর তড়িতের এরা কিন্তু গুড কন্ডাক্টর, মানে যেটাকে বাংলায় বলে সুপরিবাহী। অ্যান্ড দে আর মালিয়েবল, ক্যান বি ফ্ল্যাটেন্ড ইনটু থিন শিট বাই হ্যামারিং। বলছে এরা কিন্তু ম্যালায়েবল মানে হচ্ছে নমনীয় হয়, খুব নমনীয় হয়, মানে ধরো তুমি ওটাকে আঘাত করলে সেটা কিন্তু একটা হ্যামারেজ হয়, যদি হ্যামারিং বাই হ্যামারিং, এরা কিন্তু একদম হালকা একটা সিটে পরিণত হয়, হালকা সিটে। ঠিক আছে, সিট মানে পাত, একটা হালকা পাতে পরিণত হয়। এছাড়া এরা কিন্তু ডাকটাইল হয়। এই যে পয়েন্টস গুলো, এই পয়েন্টস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তোমাদের জেনে রাখার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ডাকটাইল মানে হচ্ছে প্রসারণশীল, খুব ভালোভাবে এরা প্রসারিত হতে পারে, মানে এটা দিয়ে তার তৈরি করা যায়। এমনকি তাহলে এটা দিয়ে কি বলছে না, এটা দিয়ে তার তৈরি করা যায়। ইন কন্ট্রাস্ট নন মেটাল, এতক্ষণ আমরা মেটাল সম্পর্কে পড়ছিলাম, বলছি ইন কন্ট্রাস্ট নন মেটালস আর লোকেটেড অ্যাট টপ রাইট হ্যান্ড সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল। মানে পিরিয়ডিক টেবিল
এর একদম উপরে ডান দিকের উপরে আছে। কোথায় আছে এই মৌলগুলো, নয় ধাতুগুলো, অধাতু নন মেটালস গুলো located at top right hand side of the periodic table. In fact, in a horizontal row, the property of element change from metallic on the left to non-metallic on the right. বলছে একদম কি হয় বলতো না, এটা থাকে কোথায় বললাম যে ডান পাশের একদম উপরে এরা অবস্থান করে। এবারে এই যে পিরিয়ড বরাবর কি হয় না, পর্যায় বরাবর বা লেফট থেকে যত তুমি রাইটের দিকে যাবে না, মেটালিক ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে সেটা নন মেটালিক ক্যারেক্টার কিন্তু ইনক্রিজ করে, এটাই এখানে বলতে চেয়েছে। মেটালিক ক্যারেক্টার থেকে নন মেটালিকের দিকে ইনক্রিজ করবে কখন, যখন ওই পিরিয়ডিক টেবিলে আমরা লেফট থেকে রাইটের দিকে যাব। ঠিক আছে, এছাড়া দেখো নন মেটালস গুলো কিন্তু সলিড অর গ্যাস অ্যাট রুম টেম্পারেচার, এরা কিন্তু সলিড অথবা গ্যাস হতে পারে। আমরা এইদের ক্ষেত্রে কি বলেছিলাম, মানে মেটালের ক্ষেত্রে বলো, লাইফ সেটে বলো, মেটাল গুলো কি ছিল রুম টেম্পারেচারে, মেটালস গুলো কিন্তু রুম টেম্পারেচারে সলিড ছিল, এরাও কিন্তু সলিড অর গ্যাসও হতে পারে। এদের কিন্তু লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, কিন্তু বোরন আর কার্বন কিন্তু এক্সেপশন। আর মেটালের ক্ষেত্রে কে এক্সেপশন ছিল বলো দেখি, মেটালের ক্ষেত্রে এক্সেপশনটা কার ছিল, মানে মেটালের ক্ষেত্রে কি ছিল হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, কিন্তু মার্কারি ছিল এক্সেপশন, বা তুমি গ্যালিয়াম বলতে পারো এক্সাম্পল থ্রু। তাহলে এক্ষেত্রে নন মেটালস এর ক্ষেত্রে বোরন কার্বন এরা কিন্তু লো মেল্টিং বা বয়লিং পয়েন্ট এদের নয়। দে আর পুয়ার কন্ডাক্টর, এরা আগেরটা মেটালস যেমন আমাদের গুড কন্ডাক্টর ছিল তাপ আর তড়িতের জন্য, এরা কিন্তু হিট আর ইলেকট্রিসিটির জন্য পুয়ার কন্ডাক্টর, অতটাও এরা সুপরিবাহী নয়। মোস্ট নন মেটালিক সলিডস আর ব্রিটল, এরা কিন্তু আবার ভঙ্গুর হয়। এরা হয় কি বলতো, এরা কিন্তু ভঙ্গুর হয়। ঠিক আছে, ব্রিটল মানে ভঙ্গুর হয়। আর নাইদার মালিয়েবল আর নর ডাকটাইল, মানে এরা নমনীয় হয় না, আবার ডাকটাইল মানে কি বললাম প্রসারণশীল, অতটা প্রসারণশীলও হয় না। এলিমেন্টস বিকাম মোর মেটালিক অ্যাজ উই গো ডাউন এ গ্রুপ, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলোই মনে রাখাটা একটু টাফ। এই যে কোন গ্রুপের ক্ষেত্রে মৌলগুলো বাঁ দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পাচ্ছে তার প্রপার্টিসটা, বা মানে কোনো একটা প্রপার্টিস বলছি, যেমন এখানে যেমন অ্যাটমিক রেডিয়াসের কথা বলছে আছে, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোনেগেটিভিটি, বা তোমার আমাদের আয়নাইজেশন এনথালপি, হ্যাঁ ইলেকট্রন গেইন এনথালপি, এইগুলো মানে লেফট থেকে রাইটে আর আপ টু ডাউন, এইভাবে গ্রুপের এলিমেন্টস গুলো কিভাবে বাড়ে কমে, ডিক্রিজ করে বা ইনক্রিজ করে, এই ব্যাপারগুলোই কিন্তু একটু খাতায় লিখে মনে রাখার চেষ্টা করবে। এলিমেন্টস বিকাম মোর মেটালিক অ্যাজ উই গো ডাউন এ গ্রুপ, মানে এরা আর কত মানে মেটালিক ক্যারেক্টার এদের কখন ইনক্রিজ হবে না, যখন এলিমেন্টস গুলো গ্রুপের আপ থেকে ডাউনে যাবে। দেখো ওই গো ডাউন এ গ্রুপ, যত নিচের দিকে যাব, ঠিক আছে, মেটালিক ক্যারেক্টার এদের বাড়তে থাকে। আর নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অ্যাজ ওয়ান গোজ ফ্রম লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ডিক টেবিল। একটা পিরিয়ডিক টেবিলে যদি আমি লেফট থেকে রাইটে যাই, লেফট থেকে যদি রাইটে যাই, তাহলে কি হবে, নন মেটালিক ক্যারেক্টার কিন্তু ইনক্রিজ করবে। আর মেটালিক ক্যারেক্টার কখন ইনক্রিজ করে, যদি আপ থেকে ডাউনে যাই। এবার বলছে যে the change from metallic to non-metallic character is not abrupt as shown by the thick zigzag line। বলছে এটা কিন্তু 3.3 ফিগারে আমরা দেখব যে লেফট থেকে রাইটের দিকে যদি আমরা পিরিয়ড বরাবর যাই, তাহলে কিন্তু তো বললাম যে নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। এবার বলছে আমি মেটালিক ক্যারেক্টার থেকে নন মেটালিকের যে একটা চেঞ্জ, সেটা লাইনটা কিন্তু জিগজ্যাগ, সেটা কিন্তু আমাদের অপ্রত্যাশিত নয়।
মানে মেটালিক থেকে নন মেটালিক ক্যারেক্টারের যে চেঞ্জটা, সেটার যে একটা লাইনটা জিগজ্যাগ, ঠিক জিগজ্যাগ লাইন, সেটা কিন্তু অপ্রত্যাশিত কিছু নয়। এলিমেন্টস লাইক সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এই এলিমেন্টস গুলো বর্ডারিং দিস লাইন অ্যান্ড রানিং ডায়াগোনালি, এরা কিন্তু কি করে, diagonally across the periodic table, so properties that are characteristic of both metal and non-metal। বলছে এই যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক বা অ্যান্টিমনি, টেলুরিয়াম, এগুলো কি হয় না, এই যে এলিমেন্টস গুলো, এগুলো কিন্তু মেটাল আর নন মেটাল দুটোর ক্যারেক্টারই শো করে। মেটাল আর নন মেটাল দুটোর ক্যারেক্টারই শো করে। আর পিরিয়ডিক টেবিলে যত এরা ডাউনের দিকে যায় না, তত এরা কিন্তু ডায়াগোনালি যায়। ওপর থেকে গ্রুপের পর্যায় সারণীতে গ্রুপের ওপর থেকে নিচের দিকে এরা একদম ডায়াগোনালি অ্যাক্রস করে পিরিয়ডিক টেবিলটা। এবং কি প্রপার্টিস এরা শো করে, মেটাল অ্যান্ড নন মেটাল দুটো প্রপার্টিসই কিন্তু এরা শো করে। সেই জন্য আমরা বলছিলাম না মেটাল, নন মেটাল অ্যান্ড মেটালয়েডস, এটাই হচ্ছে সেই মেটালয়েডস। কোন এলিমেন্টস গুলো, এলিমেন্টের নামগুলো কিন্তু 5টাই এলিমেন্টস আছে, তার সেই নামগুলো কিন্তু অবশ্যই মনে রেখো, যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড টেলুরিয়াম। তাহলে দিস এলিমেন্টস আর কল্ড সেমি মেটাল, যেহেতু এরা একটা মানে মেটাল আর নন মেটালের মাঝামাঝি ক্যারেক্টারে হয়, মানে মেটাল ক্যারেক্টারও দিচ্ছে আবার নন মেটালিক ক্যারেক্টারও দিচ্ছে, সেই কারণে এদেরকে সেমি মেটাল বলছি, অথবা যেটার নাম হচ্ছে মেটালয়েডস। ওকে, এরা কিন্তু মনে রাখবে পিরিয়ডিক টেবিল যখন ক্রস করছে তখন এরা আমাদের গ্রুপের যে তোমার উপর থেকে নিচের দিকে যাচ্ছে না, এরা কিন্তু ডায়াগোনালি যায়, কৌণিক ভাবে যেটাকে বলি। এখানে দেখো একটা প্রবলেম দিয়েছে যে কনসিডারিং দ্য অ্যাটমিক নাম্বার অ্যান্ড পজিশন ইন দ্য পিরিয়ডিক টেবিল। কনসিডার করতে বলছে অ্যাটমিক নাম্বার আর পজিশনটা। পিরিয়ডিক টেবিলে ওই এলিমেন্টটার অ্যাটমিক নাম্বার কত, পজিশনটা কোথায় আছে, সেই অনুযায়ী মেটালিক ক্যারেক্টার ইনক্রিজের অর্ডার অনুযায়ী এদেরকে সাজাতে হবে। সেই সব বিচার করে দেখো আমরা কি শিখেছি, আমরা শিখেছি যে লেফট থেকে যত রাইটের দিকে যাব, লেফট থেকে যত রাইটের দিকে যাব তত কিন্তু নন মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পায়, কিন্তু মেটালিক ক্যারেক্টার হ্রাস পায়। সেই ওয়াইজ দেখো এটা হয়েছে যে আমাদের P less than Si less than Be less than Mg less than সোডিয়াম Na। তাহলে এটা কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে তোমার একদম Na থেকে যদি লেফট থেকে রাইটে দিকে যাচ্ছ, ইনক্রিজিং মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে, ইনক্রিজিং মেটালিক ক্যারেক্টার। এখানে কিন্তু লেফট থেকে রাইটে মানে কি, আমরা যাচ্ছি দেখো Na থেকে P এর দিকে, দেখো P তে সব থেকে কম, P তে দেখো সব থেকে কম, আর মেটালিক ক্যারেক্টারের আর কি P এর হচ্ছে সব থেকে কম, সোডিয়ামের কিন্তু সব থেকে বেশি, কারণ সোডিয়াম ফার্স্টে আছে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর বেরিলিয়াম, সিলিকন, ফসফরাস এইভাবে থাকে, সেই কারণে দেখো এটাকে এইভাবে সাজানো হয়েছে। চলো তাহলে মেটাল, নন মেটাল আর মেটালয়েড সম্পর্কে আমরা অনেকটা শিখে গেছি, তাই তো? নেক্সট যেটা তোমাদের আছে এই চ্যাপ্টারের বলতে পারো মানে একদম লাস্ট টপিক, এটা একটা কিন্তু অনেকটা লেন্দি। দেখো যে পিরিয়ডিক ট্রেন্ডস ইন প্রপার্টিজ অফ এলিমেন্ট, বলছে there are many observable pattern in the physical and chemical properties of the element as we descend in a group or move across a period in the periodic table। বলছে আমরা ধরো যদি কোনো পিরিয়ডিক টেবিলের কোনো একটা গ্রুপে আমরা ডাউনের দিকে যাচ্ছি, ডাউনে যাচ্ছি, বা আমরা পিরিয়ড বরাবর যদি যাই, পিরিয়ড বরাবর যদি যাই মানে পর্যায় বরাবর, বা গ্রুপের যদি নিচের দিকে যাই, তাহলে কিন্তু তুমি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, এলিমেন্টস গুলোর ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ এর বিভিন্ন একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে। মেনি অবজারেবল প্যাটার্ন, তুমি বিভিন্ন অবজারেবল প্যাটার্ন তুমি কিন্তু এখানে লক্ষ্য করে দেখবে। যেমন এক্সাম্পল থ্রু বলছি, ধরো একটা পিরিয়ডিক টেবিলে আর কি উইদিন এ পিরিয়ড
কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি টেন্ডস টু বি হাই ইন গ্রুপ 1 মেটাল। কেমিক্যালের রিঅ্যাক্টিভিটিটা কিন্তু গ্রুপ 1 মেটালের সবথেকে বেশি হাইলি থাকে। লোয়ার ইন এলিমেন্টস টুয়ার্ড দ্য মিডল অফ দ্য টেবিল। পিরিয়ডিক টেবিলের মিডলে যে এলিমেন্টস গুলো আছে তাদের কিন্তু কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি লোয়ার, গ্রুপ 1 মেটালস গুলোর ক্ষেত্রে হায়ার, and increases to a maximum in the group 17 non metal. গ্রুপ 17 এ কারা আছে তাহলে দেখো, গ্রুপ 17 এ আছে নন মেটালস গুলো। গ্রুপ 17 এর এই নন মেটালস গুলো বৃদ্ধি পেয়ে ইনক্রিজ করে, তোমার কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে একদম ম্যাক্সিমাম হয়ে যায়, একদম ম্যাক্সিমাম হয়ে যায়। কাদের ক্ষেত্রে? গ্রুপ 17 নন মেটালস গুলো। ঠিক আছে, নেক্সট দেখো, লাইকওয়াইজ উইদিন এ গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভ মেটাল, যেটাকে তুমি রিপ্রেজেন্টেটিভ মেটাল বলতে এখানে রিপ্রেজেন্টেটিভকে বাংলায় কি বলে? প্রতিনিধি। সেই রিপ্রেজেন্টেটিভ মেটাল, প্রতিনিধি ধাতু বলতে পারো, সেটা কে আমরা অ্যালকালি মেটালসও বলতে পারি, ক্ষার ধাতু। এদের রিঅ্যাক্টিভিটি যদি ইনক্রিজ করে, মানে কোথায় ইনক্রিজ করবে? কোথায়? অন মুভিং ডাউন দ্য গ্রুপ, গ্রুপের নিচের দিকে, গ্রুপের নিচের দিকে এদের রিঅ্যাক্টিভিটি যদি ইনক্রিজ করে, মানে আমি অ্যালকালি মেটালস এর কথা বলছি, ঠিক আছে, অ্যালকালি মেটালস এর, যেটাকে রিপ্রেজেন্টেটিভ মেটালসও বলে, যেখানে উইদিন এ গ্রুপ নন মেটালস, মানে কোনগুলো বলতো? যেগুলোকে আমরা হ্যালোজেন বলছি, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। নন মেটালস মানে হ্যালোজেনের কথা বলছি আমরা, হ্যালোজেনের সক্রিয়তাটা গ্রুপের যত ডাউনের দিকে যাব তত কিন্তু ডিক্রিজ করে, আর রিঅ্যাক্টিভিটি গ্রুপের ডাউনের দিকে আমাদের অ্যালকালি মেটালস গুলোর ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ করে। ওকে, এই পার্টটা মনে রেখো, এই দুটো পয়েন্টস কিন্তু খুব ভালো করে মনে রাখবে, যে উইদিন এ গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভ মেটাল গুলোর ক্ষেত্রে কি হচ্ছে, মানে অ্যালকালি মেটালস গুলোর ক্ষেত্রে যত নিচের দিকে যাব গ্রুপে তত রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করছে, সেখানে নন মেটালের রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করছে গ্রুপের নিচের দিকে গেলে। এটা কিন্তু মনে রেখো। সেই নন মেটালস কোনগুলো? হ্যালোজেন। তোমাকে অ্যালকালি মেটাল আর হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটির কথা, মানে রিঅ্যাক্টিভিটি দিয়ে কোয়েশ্চেন দিতে পারে, এমসিকিউস দিতে পারে, সেই জন্য কিন্তু এই দুটো পয়েন্টস খুব ভালো করে মনে রেখো ফর এনইটির জন্য। বাট why do the properties of element follow this trend? মানে এই এলিমেন্টের মানে প্রপার্টিস গুলো এই প্রবণতা অনুসরণ করছে কেন, এবং মানে কিভাবে আমরা এদের পিরিয়ডিসিটিটা এক্সপ্লেন করতে পারি, তার জন্য কিন্তু আমাদের মানে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের যে থিওরি আমাদের জানতে হবে, অ্যাটমের প্রপার্টিজের দিকে আমাদের ফলো রাখতে হবে। এছাড়া এই চ্যাপ্টারে কিন্তু আমরা আরো কিছু ডিসকাশন করব, এখানে আর তেমন কিছু বলার নেই, যেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজের যে পিরিয়ডিক যে একটা পিরিয়ডিসিটি বলতে পারো, পিরিয়ডিক যে অর্ডার, সেটা নিয়ে ডিসকাস করব, বা ইলেকট্রন নাম্বার, এনার্জি লেভেল, এগুলোকেও আমরা এখানে এক্সপ্লেন করার ট্রাই করছি। চলো তাহলে ট্রেন্ডস ইন ফিজিক্যাল প্রপার্টিজ বলছে, এখানে কিন্তু নাম্বার অফ ফিজিক্যাল প্রপার্টিজ আছে, যেমন ধরো মেল্টিং, বয়লিং পয়েন্টস, হিট অফ ফিউশন অ্যান্ড ভেপারাইজেশন। ভেপারাইজেশন মানে কি? যেটাকে বাষ্পীভবন বলতে পারো, তাই তো? বাষ্পীভবনের তাপ বা ফিউশন মানে হচ্ছে গলনের তাপ, বা এনার্জি অফ অ্যাটমাইজেশন, এগুলো কিন্তু উইথ এটসেট্রা উইথ সো পিরিয়ডিক ভ্যারিয়েশন, এরা কিন্তু পিরিয়ডিক ভ্যারিয়েশন দেখায়। পিরিয়ডিক ভ্যারিয়েশন মানে যে পর্যায়ক্রমিক যে একটা চেঞ্জ। হাউএভার এটা কিন্তু দেখাচ্ছে এরা এই প্রপার্টিজ গুলো, কিন্তু এখানে আমরা যেটা ডিসকাস করব, যে পিরিয়ডিক ট্রেন্ড গুলো কার রেসপেক্টে, দেখো অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস, আয়োনাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি, এই পয়েন্টস গুলো কিন্তু আমরা এখানে ডিটেলসে ডিসকাস করব। ওকে, প্রথমে দেখো আছে অ্যাটমিক রেডিয়াস। ওকে, অ্যাটমিক রেডিয়াস, you
can very well imagine that the finding the size of an atom is a lot more complicated than measuring the radius of a ball. মানে তোমরা ভালো করে বুঝতে পারছো যে ইমাজিন করো যে একটা বলের রেডিয়াস মেজার করা আর একটা অ্যাটমের সাইজ মেজার করা কি সেম হলো? একটা অ্যাটমের সাইজ মেজার করা খুবই ডিফিকাল্ট, খুবই কমপ্লিকেটেড ব্যাপার। কেন? কারণটা কি? ফার্স্টলি যে বিকজ অফ দ্য সাইজ অফ দ্য অ্যাটম ইজ ভেরি স্মল, অ্যাটমের সাইজ কি হয়? খুবই ক্ষুদ্র হয়, তাই তো? একটা বলের থেকে একটা অ্যাটমের সাইজ কি সেরকম হয়? একটা বলের থেকে মানে একটা অ্যাটম কিন্তু সাইজটা খুবই ক্ষুদ্র হয়। এটা হচ্ছে ফার্স্ট কারণ। কমপ্লিকেটেড মানে সাইজ মেজার করা কমপ্লিকেটেড কেন? তার ফার্স্ট কারণ হচ্ছে এটা, স্মল সাইজ, ভেরি স্মল সাইজ হয়। সেকেন্ড হচ্ছে যে সিন্স দ্য ইলেকট্রন ক্লাউড সারাউন্ডিং দ্য অ্যাটম, অ্যাটমের চারদিকে কি ইলেকট্রনটা সারাউন্ড করে থাকে, ডাজ নট হ্যাভ এ শার্প বাউন্ডারি, এর কোনো একটা নির্দিষ্ট শার্প বাউন্ডারি নেই, তাই ডিটারমিনেশন অফ দ্য অ্যাটমিক সাইজ ক্যান নট বি প্রিসাইজ, অ্যাটমিক সাইজ ডিটারমাইন করা এটা কিন্তু প্রিসাইজ নয়। ইন আদার ওয়ার্ড, there is no practical way by which the size of an individual atom can be measured. এরকম কোনো প্র্যাকটিক্যাল ওয়ে নেই যার মাধ্যমে আমরা একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের সাইজ মেজার করব। However, an estimate of the atomic size can be made by knowing the distance between the atom in the combined state. যখন মানে কি বলবো, দুটো অ্যাটম একদম সংযুক্ত অবস্থায় আছে, ঠিক আছে? দুটো অ্যাটম সংযুক্ত অবস্থায় আছে, সেটা বলছে যখন কম্বাইন্ড স্টেটে আছে তখন দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্সটা যদি আমি জানি তাহলে কিন্তু আমরা অ্যাটমিক সাইজটা এস্টিমেট করতে পারি। One practical approach to estimate the size of an atom of a non-metallic element, বলছে কি non-metallic elements গুলোর ক্ষেত্রে আমি যদি অ্যাটমের সাইজটা এস্টিমেট করতে চাই কি করতে হবে? To measure the distance between two atoms when they are bound together by a single bond in a covalent molecule. মলিকিউলটা কোভ্যালেন্ট হবে, সিঙ্গেল বন্ডের মাধ্যমে বাউন্ড হয়ে থাকবে দুজনে, আর দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্সটা তাহলে আমি মেজার করে নিলে নন মেটালিক এলিমেন্টের অ্যাটম সাইজটা পেয়ে যাব। তাহলে কি হতে হবে? কোভ্যালেন্ট মলিকিউল হতে হবে যারা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে, একসাথে যুক্ত আছে, বাউন্ড হয়ে আছে, এরকম দুটো অ্যাটমের ডিস্টেন্স মেজার করে আমরা নন মেটালিক এলিমেন্টের অ্যাটম সাইজ ডিটারমাইন করতে পারবো বা এস্টিমেট করতে পারবো। এই ভ্যালু থেকে আমরা কিন্তু কোভ্যালেন্ট রেডিয়াস অফ দ্য এলিমেন্ট ক্যালকুলেট করতে পারি। যেমন দেখো ক্লোরিন মলিকিউলের ক্ষেত্রে বন্ড ডিস্টেন্সটা মেজার করে নিয়েছে, তার হাফ দিস ডিস্টেন্স এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অফ ক্লোরিন। মানে আমি যদি বন্ড ডিস্টেন্সটা জানি Cl2 দুটো পরমাণুর মধ্যে, তাহলে এরা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে, কোভ্যালেন্ট মলিকিউলেরা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে, তাই তো? এদের আমি হাফ যদি করে দিই সেটাই হবে কোভ্যালেন্ট রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াস অফ ক্লোরিন। ওকে, ফর মেটালস we define the term metallic radius. মেটালের ক্ষেত্রে আমরা নন মেটালের ক্ষেত্রে কোভ্যালেন্ট রেডিয়াস বলে দিলাম, আর মেটালের ক্ষেত্রে কি বললাম? মেটালিক রেডিয়াস। এগুলো কিন্তু মাথায় রাখো। মেটালিক রেডিয়াস which is taken as half the internuclear distance separating the metal core in the metallic crystal. বলছে মেটালিক ক্রিস্টালে আমরা মেটাল কোরের যে ইন্টারনিউক্লিয়ার একটা ডিস্টেন্স তার হাফ, একটা মেটালিক ক্রিস্টাল তার মেটাল কোরে কি হবে? ইন্টারনিউক্লিয়ার যে ডিস্টেন্সটা তার হাফ যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মেটালিক রেডিয়াস। এক্সাম্পল থ্রু দেখো যে আমি ডিস্টেন্স বের করছি কপার অ্যাটমের মধ্যে, ইন সলিড কপার সেটা হচ্ছে 256, তাহলে তার হাফ হয়ে যাবে কি না মেটালিক রেডিয়াস অফ দ্য কপার এর ভ্যালুটা। ওকে, 128 pm। ওকে, ফর সিম্পলিসিটি ইন দিস বুক আমরা অ্যাটমিক রেডিয়াসের টার্মটাকেই এখানে কোভ্যালেন্ট বা মেটালিক রেডিয়াস বলেছি। ডিপেন্ড করছে মানে মেটালটা নন মেটাল মানে সরি এটা নন মেটাল না মেটাল তার উপর ডিপেন্ড করে কিন্তু সেটা মেটাল হলে মেটালিক রেডিয়াস, নন মেটাল হলে কোভ্যালেন্ট রেডিয়াস।
কিন্তু প্রত্যেকটারই কিন্তু আমরা অ্যাটমিক রেডিয়াসই ডিটারমাইন করছি। অ্যাটমিক রেডিয়াস কিন্তু এটা এক্স-রে বা আদার্স যে স্পেকট্রোস্কোপিক মেথড তার মাধ্যমেও কিন্তু মেজার করা যায়। নেক্সট আসছি দেখো, দ্য অ্যাটমিক রেডিয়াস অফ এ ফিউ এলিমেন্ট, যেটা আমাদের 3.6 এ অলরেডি দেওয়া আছে। টু ট্রেন্ডস আর অবভিয়াস, we can explain this trend in term of nuclear charge and energy level। কিন্তু এই যে ট্রেন্ডস গুলোকে আমরা কিসের মাধ্যমে এক্সপ্লেন করব? নিউক্লিয়ার চার্জ আর এনার্জি লেভেল দ্বারা। দ্য অ্যাটমিক সাইজ জেনারেলি ডিক্রিজ করে, ডিক্রিজ হয়ে যায় কখন? অ্যাক্রস এ পিরিয়ড ফর দ্য এলিমেন্ট অফ সেকেন্ড পিরিয়ড, মানে অ্যাটমের সাইজটা আর কি আমাদের পিরিয়ড বরাবর ক্রমান্বয়ে হ্রাস পাবে, সেটা কিন্তু আমাদের 3.4 ফিগারে আমরা দেখতে পাবো যে মানে সেকেন্ড পিরিয়ডের মৌলগুলোর জন্য দেখানো আছে। সেটা আমরা যখন 3.4 ফিগারটা দেখবো তখনই বুঝে যাব। It is because within the period the outer electron are in the same valence cell। কি বলছে? এটার কারণ কি না, within the period the outer electron are in the same valence cell। outer electrons গুলো সেম ভ্যালেন্স সেলে আছে, and the effective nuclear charge increases as the atomic number increases, resulting in the increased attraction of electron to the nucleus। কি বলছে না, এখানে ভালো করে বোঝো যে ব্যাপারটা আমাদের টু ট্রেন্ডস বলছি, একটা নিউক্লিয়ার চার্জ, একটা হচ্ছে আমাদের এনার্জি লেভেলের সাহায্যে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, এটার মানে অ্যাটমিক সাইজটা কিন্তু পর্যায় বরাবর ক্রমান্বয়ে হ্রাস পায়, পর্যায় বরাবর পিরিয়ড ওয়াইজ ক্রমান্বয়ে কি করে, অ্যাক্রস এ পিরিয়ড বলছে ডিক্রিজ করে। ঠিক আছে, সেটা আমাদের সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট গুলোর ক্ষেত্রে ফিগার 3.4 এ দেখানো আছে। এটার মেইন কারণটা আগে জেনে নিই। বলছে সেম পিরিয়ডে আছে, সেম পর্যায়ে আছে এলিমেন্টস গুলো, কি হয় অ্যাটম গুলোর যে আমাদের আউটার ইলেকট্রন, মানে কি বলবো, সর্ববহিস্থ কক্ষে বাংলায় যেটাকে বলে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গুলো কিন্তু যোজ্যতা কক্ষে অবস্থান করে, সেম ভ্যালেন্স সেল অবস্থান করে। সেই কারণে একটা হয়, আর একটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা যেটা অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার ফলে কি হয় না, অ্যাটমের একদম নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাওয়ায় কি হয় না, পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, মানে অ্যাটমিক নাম্বার, পরমাণু কেন্দ্রকের আধান বৃদ্ধি পাওয়ায় পরমাণুর যে বহিস্তরে যে ইলেকট্রন গুলোর ওপর একটা যে নিউক্লিয়াসের যে একটা অ্যাট্রাকশন, সেটা আরো ইনক্রিজ করে কখন? তাহলে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার ফলে কি হচ্ছে, পরমাণুর যে কেন্দ্রকের চার্জটা বৃদ্ধি পাচ্ছে, চার্জ বৃদ্ধি পাওয়ার ফলে অ্যাটমের যে আউটার লেয়ারে অবস্থিত যে ইলেকট্রনস গুলোর ওপর নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশনটা, সেটা কিন্তু অ্যাট্রাকশন ফোর্স সেটা কিন্তু আরো ইনক্রিজ করে। ঠিক আছে, within a family or vertical column of the periodic table the atomic radius increases regularly with the atomic number। অ্যাটমিক রেডিয়াস কিন্তু বলছে না, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। ঠিক আছে, কিসে না, পিরিয়ডিক টেবিলের একটা ফ্যামিলিতে বা একটা গ্রুপে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করার সাথে সাথে অ্যাটমিক নাম্বার যত বাড়ছে তত কিন্তু তার সাথে সাথে পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ফর অ্যালকালি মেটাল আর হ্যালোজেন, তাহলে অ্যালকালি মেটাল আর হ্যালোজেন বলে ফেলো দেখি। অ্যালকালি মেটাল আর হ্যালোজেন সম্পর্কে আমি কি বললাম একটু আগেই? মেটাল, নন মেটালস আর মেটালয়েডে আমরা পড়ছিলাম, তাই তো? অ্যালকালি মেটাল যেগুলোকে আমরা রিপ্রেজেন্টেটিভ মেটালস বলছিলাম, ঠিক আছে, আর হ্যালোজেন পড়ছে আমাদের নন মেটালস গ্রুপে। এখানে কি হয় দেখো না, অ্যালকালি মেটাল আর হ্যালোজেনের ক্ষেত্রে আমরা যদি উই ডিসেন্ট দ্য গ্রুপ, মানে কি গ্রুপের নিচের দিকে যাব,
দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিন্তু ইনক্রিজ করে অ্যান্ড দ্য ভ্যালেন্স ইলেকট্রন আর ফার্দার ফ্রম দ্য নিউক্লিয়াস। বলছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা, তাই তো, স্মল এন দ্বারা। তাহলে আমরা গ্রুপের যদি ডাউনে যাই তাহলে কিন্তু এই মেটাল, অ্যালকালি মেটাল আর হ্যালোজেন গুলোর ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিন্তু ইনক্রিজ করে এবং ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন গুলো কিন্তু তখন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়। দিস হ্যাপেন, এটা কেন হচ্ছে? তার কারণ ইনার এনার্জি লেভেল আর ফিল্ড উইথ ইলেকট্রন which serve to shield the outer electrons from the pool of the nucleus। বলছে এই যে আমাদের ইনার যে এনার্জি লেভেলস গুলো, সেগুলো ইলেকট্রন দ্বারা ফিল হয়ে থাকে। ইনার এনার্জি লেভেল মানে একদম ভিতরের যে এনার্জি স্তর, শক্তি স্তরগুলো, সেগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে থাকে, ফুলফিল হয়ে থাকে, যেটা সার্ভ করে টু শিল্ড দ্য আউটার ইলেকট্রন ফ্রম দ্য পুল অফ দ্য নিউক্লিয়াস, যেটা আউটার ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশনটাকে কি করে রাখে? সিল্ড করে রাখে, আবৃত করে রাখে। which serve to shield the outer electron from the pool of the nucleus। নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশনটা, পুলিংটা, সেটাকে আবৃত করে রাখে আমাদের আউটার ইলেকট্রনের প্রতি। consequently the size of the atom increase করে as reflected in the atomic radius। এর ফলে কি হয়? অ্যাটম সাইজটা ইনক্রিজ করে, অ্যাটমিক যে রেডিয়াস ইনক্রিজের মধ্যে একটা রিফ্লেকশন ঘটে। অ্যাটমিক মানে পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস মানে কি? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির মধ্যে কি হয়? এর রিফ্লেকশন ঘটে। এখানটা আশা করি বুঝতে পেরেছো। এটা দেখো, এটা দেখবে যে নোবেল গ্যাসের ক্ষেত্রে কিন্তু অ্যাটমিক রেডিয়াস এখনো আমাদের কনসিডার করা হয়নি। বিং মোনো অ্যাটমিক, দেয়ার নন বন্ডেড রেডিয়াসের আর কি ভ্যালু আর ভেরি লার্জ। যারা এক পরমাণু হয়, যারা এক পরমাণু মোনো অ্যাটমিক হয় বলে, মানে নোবেল গ্যাসের ক্ষেত্রে এরা এখনো কনসিডার করা হয়নি। কেন না? এদের অণুগুলো কি হয়? মোনো অ্যাটমিক হয়। তাই কি হয়? এদের ব্যাসার্ধের মানটা কিন্তু খুবই বেশি হয়। আসলে মানে নোবেল গ্যাসের যে ব্যাসার্ধটা আর কি, এটা কিন্তু আমাদের কোভ্যালেন্ট রেডিয়াসের সাথে কম্পেয়ার করা ঠিক নয়। এদেরকে আমাদের তোমার ভ্যান্ডার ওয়ালসের যে রেডিয়াস, কোনো এলিমেন্টস এর আদার যে এলিমেন্টস গুলো আছে সেগুলোর ভ্যান্ডার ওয়ালস যে একটা রেডিয়াস আছে, তার সঙ্গে আমাদের এদের কম্পেয়ার করা উচিত। এদেরকে কোভ্যালেন্ট রেডিয়াসের সাথে কম্পেয়ার করাই উচিত না, কারণ এদের মলিকিউলস গুলো কিন্তু কি হয়? মোনো অ্যাটমিক হয়, তাই এদের যে রেডিয়াস ভ্যালুটা ভেরি লার্জ হয়। এখানে দেখো আমরা প্রথমে 3.6 যে ফিগারটা দেখছি সেটা হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াস গুলো দিয়ে দিয়েছে। দেখো পিরিয়ড 2 এর ক্ষেত্রে বলছিলাম না, সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে ফিগার দিয়ে দিয়েছে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এগুলো কিন্তু পিরিয়ড 3। থার্ড পিরিয়ডে আছে। সেকেন্ড পিরিয়ডে কিন্তু লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত আছে। অ্যাটমিক রেডিয়াস দেখো, অ্যাটমিক রেডিয়াস কিন্তু কমে যাচ্ছে, অ্যাটমিক রেডিয়াস কিন্তু কমে যাচ্ছে যত লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি। আর এখানে দেখো উপর থেকে নিচের দিকে গ্রুপ 1 এর ক্ষেত্রে যে এলিমেন্ট গুলো আছে তাদের ক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আমাদের তোমার অ্যালকালি মেটালস গুলোর ক্ষেত্রে দেখো, অ্যালকালি মেটালস গুলোর ক্ষেত্রে কি হয়েছে? অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস কি হয়েছে দেখো এখানে, যত ডাউনে যাচ্ছি তত মেটালিক ক্যারেক্টার আমরা কি বলেছি? গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাব মেটালিক ক্যারেক্টার কি হবে? ইনক্রিজ করবে। ঠিক আছে, এরা তো এই অ্যালকালি মেটালস,
অ্যালকালি মেটালের ইনক্রিজ করছে মানে অ্যাটমিক রেডিয়াস বা আমাদের মেটালিক রেডিয়াসও ইনক্রিজ করবে। আমরা কি বললাম কোভ্যালেন্ট রেডিয়াস আর মেটালিক রেডিয়াস, এটাকে একসাথে অ্যাটমিক রেডিয়াস বলে। তাহলে দেখো মেটালিক যেগুলো আছে আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের ক্ষেত্রে দেখো কি হয়েছে, অ্যাটমিক রেডিয়াস একদম যখন আমরা ডাউনে যাচ্ছি আপ টু ডাউনে তখন কিন্তু ইনক্রিজ করছে। আর গ্রুপ 17 যেগুলো আমরা বলেছিলাম হ্যালোজেন মৌল আছে, মানে তাদের আমি কোভ্যালেন্ট রেডিয়াসটা জানতে চেয়েছিলাম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর রেডিয়াস দেখো এরা কি হচ্ছে না, এরা কিন্তু এক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস গুলো এখানে বলে দেয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাটমিক রেডিয়াস গ্রুপ 17 মৌলগুলোর ক্ষেত্রে বলে দেওয়া আছে। মানে ওপর থেকে নিচের দিকে গেলে কিরম হবে। এখানে দেখো ভ্যারিয়েশন অফ অ্যাটমিক রেডিয়াস উইথ অ্যাটমিক নাম্বার অ্যাক্রস দ্য সেকেন্ড পিরিয়ড। এখানে দেখো অ্যাটমিক নাম্বার অ্যাক্রস দ্য সেকেন্ড পিরিয়ড, দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে তাদের আমাদের তোমার সেকেন্ড পিরিয়ডের যে এলিমেন্টস গুলো আছে তার অ্যাটমিক নাম্বার উইথ অ্যাটমিক রেডিয়াস ওয়াইজ দেওয়া আছে। রেডিয়াস দেখো বাড়ছে, রেডিয়াস দেখেছো বাড়ছে, সেটাই এখানে। আর এখানে হচ্ছে অ্যাটমিক নাম্বার অ্যালকালি মেটালস আর হ্যালোজেন গুলোর ক্ষেত্রে, অ্যালকালি মেটাল আর হ্যালোজেন গুলোর ক্ষেত্রে দেখো গ্রাফে সুন্দর করে দেওয়া আছে কিভাবে কোন দিক থেকে কোন দিকে গেলে বাড়ছে, সেটা কিন্তু দেখো খুব ভালো করে দেওয়া আছে এখানে। লিথিয়াম থেকে সিজিয়াম বাড়ছে, এখানে ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে বাড়ছে। ঠিক আছে, এটা কিন্তু ভ্যারিয়েশন অফ অ্যাটমিক রেডিয়াস। মানে এই গ্রাফ দুটো তোমরা একটা কাজ করবে, মানে পুরোটা পড়ে নিয়ে না দেখে করবে। ঠিক আছে, পিডিএফটা পড়ে নিয়ে ক্লাসটা করে নিয়ে তারপর পিডিএফটা পড়ে না দেখে এই গ্রাফগুলো ড্র করবে। ঠিক আছে, আগে লিখে নেবে যে লিথিয়াম মানে আমাদের এলিমেন্টস গুলো, তারপরে জাস্ট লিখে যে ভ্যারিয়েশন অফ অ্যাটমিক রেডিয়াস উইথ অ্যাটমিক নাম্বার অ্যাক্রস দ্য সেকেন্ড পিরিয়ড, আর অ্যালকালি মেটাল আর হ্যালোজেনের জন্য যে ভ্যারিয়েশনটা হয় সেটা। ঠিক আছে, এইভাবে লিখে পড়লে ভালো মনে থাকবে, এটা জাস্ট বোঝার ব্যাপার আছে। তাহলে এতক্ষণ আমরা পড়ছিলাম অ্যাটমিক রেডিয়াস। নেক্সট দেখো আয়নিক রেডিয়াস, আয়নীয় ব্যাসার্ধ। আমরা পারমাণবিক ব্যাসার্ধ পড়লাম, এবার পড়বো আয়নিক রেডিয়াস মানে আয়নীয় ব্যাসার্ধ। আয়নিক রেডিয়াসে তাহলে কি বলছে একবার দেখে নিই। এখানে বলছে দ্য রিমুভাল অফ অ্যান ইলেকট্রন ফ্রম অ্যান অ্যাটম, একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন আমি রিমুভ করে দেবো, তার রেজাল্ট কি হবে, তাহলে সেটা ক্যাটায়ন, তাই তো। আর গেইন অফ অ্যান ইলেকট্রন লিডস টু অ্যানায়ন, যদি একটা ইলেকট্রন অ্যাড করে দিই গেইন করি তাহলে সেটা অ্যানায়ন, আর লস হলে ক্যাটায়ন। এটা ছোটবেলাকার জিনিস পড়ে আসছো তোমরা। দ্য আয়নিক রেডিয়াস can be estimated by measuring the distances between cation আর anion in ionic crystal। একটা আয়নিক ক্রিস্টালে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ডিসটেন্সটা মেজার করে আমরা কিন্তু একটা আয়নিক রেডিয়াস এস্টিমেট করতে পারি। ইন জেনারেল the ionic radius of an element exhibit the same trend as the atomic radii। মানে সাধারণত এটাই হয় যে অ্যাটমিক আয়নিক যে রেডিয়াসটা সেটা অ্যাটমিক রেডিয়াসের মতো একই ট্রেন্ড এরা দেখায়। A cation is smaller than its parent atom because it has fewer electron while its nuclear charge remains the same। বলছে ক্যাটায়নের সাইজটা কিন্তু মানে মেন যে পরমাণু মানে প্যারেন্ট থেকে প্যারেন্ট অ্যাটমের থেকে কিন্তু ছোট হয় ক্যাটায়নটা, কারণ এর মধ্যে তো কম সংখ্যক ইলেকট্রন থাকে, যদিও কিন্তু নিউক্লিয়ার চার্জ কিন্তু এদের সেম থাকে। ইলেকট্রন নাম্বার কম থাকলেও নিউক্লিয়ার চার্জ কিন্তু এদের সেমই থাকে, তাই জন্য ক্যাটায়নের আকারটা প্যারেন্ট অ্যাটমের থেকে স্মলার হয়। ওকে, দ্য সাইজ অফ অ্যান অ্যানায়ন উইল বি লার্জার হয়, মানে অ্যানায়নের সাইজটা কিন্তু লার্জার হয় প্যারেন্ট অ্যাটমের থেকে, কারণ অ্যাডিশন হচ্ছে ইলেকট্রন, ক্যাটায়নে কি হয়, ক্যাটায়নে ইলেকট্রন লস হচ্ছে। আমি একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন রিমুভ করে দিচ্ছি, কিন্তু অ্যানায়নে কি করছি, আমি একটা ইলেকট্রনকে গেইন করছি।
সেই কারণে অ্যানায়ন কিন্তু প্যারেন্ট অ্যাটমের থেকে লার্জার হয়, কারণ অ্যাডিশন হয় ওয়ান অর মোর ইলেকট্রন would result in increased repulsion among the electrons, মানে ইলেকট্রন গুলোর মধ্যে একটা বিকর্ষণ তৈরি হয়, বিকর্ষণ কিন্তু ইনক্রিজ করতে থাকে রিপালশন, এন্ড এ ডিক্রিজ ইন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এটা রিপালশনটা যে আমাদের ইলেকট্রন অ্যাড করার ফলে যে কি হলো না, আমাদের একটা অ্যানায়ন তৈরি হলো, তাদের ইলেকট্রন গুলোর মধ্যে কিন্তু রিপালশন ইনক্রিজ করে, আর নিউক্লিয়ার চার্জ কিন্তু আমাদের যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ZeFF, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু আমাদের ডিক্রিজ করে। ফর এক্সাম্পল, আয়নিক রেডিয়াস অফ ফ্লুরিন আয়ন, আমি ফ্লুরিনের ক্ষেত্রে বলছি যে ফ্লুরাইড আয়ন হচ্ছে, ধরো আয়নিক রেডিয়াস হচ্ছে 136 pm, যেখানে অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 64 pm, অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 64 pm। অন দ্য আদার হ্যান্ড দেখো মানে কত কম, তাই না? ফ্লুরাইড আয়নের ক্ষেত্রে আয়নিক রেডিয়াস দেখো কত বেশি, অথচ ক্যাটায়নিক রেডিয়াস বা যেটা আমাদের অ্যাটমিক রেডিয়াস সেটা দেখো কত কম, কারণ ইলেকট্রন ওখান থেকে চলে রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্লুরাইড আয়নের ক্ষেত্রে ইলেকট্রন গেইন হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড অ্যাটমিক রেডিয়াস অফ সোডিয়ামের ক্ষেত্রে দেখো 186, হ্যাঁ অ্যাটমিক রেডিয়াস, কিন্তু যখন আয়নিক রেডিয়াস অফ 95 pm Na প্লাস এর ক্ষেত্রে, Na প্লাস এর ক্ষেত্রে দেখো 95 হয়, কারণ এটা একটা ক্যাটায়ন, সেই জন্য। when we find the some atoms and ion which contain করে থাকে কি সেম নাম্বার অফ ইলেকট্রন, তাদেরকে কিন্তু আইসো ইলেকট্রনিক স্পিসিস বলবে, ঠিক আছে? তাদেরকে কিন্তু আইসো ইলেকট্রনিক স্পিসিস বলা হয়। ফর এক্সাম্পল, O2 minus, F minus, Na plus, Mg2 plus have the same number of electron, এদের কিন্তু এই তোমার অক্সিজেন বলো, ফ্লুরিন বলো বা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদের কিন্তু সেম নাম্বার অফ ইলেকট্রন আছে, তাই তুমি এদেরকে কিন্তু আইসো ইলেকট্রনিক স্পিসিস বলবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর NEET এর জন্য, এটা থেকে কিন্তু খুব ভালো একটা এমসিকিউ আসে, ঠিক আছে? আর এছাড়া তোমরা কিন্তু আগে যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন যদি পড়ো, এমসিকিউ থেকে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না। ফর এক্সাম্পল দেখো যে O2 মাইনাস, F মাইনাস, Na প্লাস, তাহলে এগুলো হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক স্পিসিস, ওকে? কারণ এদের ইলেকট্রন নাম্বার সেম আছে। এরকম কিছু অ্যাটম বা আয়ন যদি আমরা পাই, ক্যাটায়ন বা অ্যানায়ন বা এরকম যদি পাই, তাদের ইলেকট্রন নাম্বার সেম, তারা কিন্তু আইসো ইলেকট্রনিক স্পিসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। their radius would be different, এদের রেডিয়াস কিন্তু ডিফারেন্ট হয় বিকজ অফ দেয়ার ডিফারেন্ট নিউক্লিয়ার চার্জ, এদের ব্যাসার্ধটা কিন্তু ডিফারেন্ট হয়, কেন না? তাদের নিউক্লিয়ার চার্জটা ডিফারেন্ট হয়। Cation with the greater positive charge will have a smaller radius, তার পজিটিভ চার্জটা বেশি হয়, তার সে রেডিয়াসটা কম হবে বিকজ অফ গ্রেটার অ্যাট্রাকশন অফ ইলেকট্রন, মানে নিউক্লিয়াস ইলেকট্রনগুলোর অ্যাট্রাকশনটা বেশি হয়, তাই জন্য এদের পজিটিভ চার্জটা বেশি হয় কিন্তু রেডিয়াসটা কম হয়। অ্যানায়নের ক্ষেত্রে নেগেটিভ চার্জটা বেশি হয়, কারণ এটা বেশি হওয়ায় এদের রেডিয়াসটা লার্জ হয়। In this case, the net repulsion of the electron will outweigh the nuclear charge and the ion will expand in size. মানে ইলেকট্রনের যে টোটাল যে রিপালশন ফোর্স, সেটা নিউক্লিয়াসের চার্জটাকে অ্যাক্রস করে মানে অতিক্রম করে যায়, আর আয়নের আকার তখন বৃদ্ধি পায়। আয়নের আকার, আয়ন উইল এক্সপ্যান্ড ইন সাইজ। ইলেকট্রনের নেট রিপালশন যখন কি হচ্ছে, মানে নেট রিপালশন কি করছে না, নিউক্লিয়ার চার্জটাকে অতিক্রম করে যাচ্ছে, আর আয়নের আকার কিন্তু সাইজে এক্সপ্যান্ড করে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে যে which of the following species will have the largest and smallest size, লার্জ স্মল কোনটা? তাহলে এখান থেকে প্রথমে তোমাকে আয়নিক রেডিয়াস আর অ্যাটমিক রেডিয়াসটা ভালো করে পড়তে হবে,
তারপর কিন্তু সলিউশনটা করতে হবে। কিভাবে করবে আমি একটু বাংলায় বলে দিই। দেখো যে আমাদের অ্যাটমিক রেডিয়াস মানে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, পর্যায়ক্রমে হ্রাস পায়। ক্যাটায়নের আকার কি আমরা এই সবে পড়লাম, পেরেন্ট অ্যাটমের থেকে স্মল হয়। আর আইসো ইলেকট্রনিক পরমাণু বা আয়ন মধ্যে যার পজিটিভ চার্জ বেশি হবে তার রেডিয়াসটা স্মল হবে, তাই তো পড়লাম। আইসো ইলেকট্রনিক স্পিসিস গুলো কি হয় না, আইসো ইলেকট্রনিক স্পিসিস গুলোর আমাদের বা অ্যাটম বা আয়ন গুলো যার পজিটিভ চার্জ বেশি তার রেডিয়াসটা স্মল হয়। তার মানে পজিটিভ চার্জ কার বেশি, দেখো পজিটিভ চার্জ বেশি হচ্ছে Al3+, তার মানে এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতর, তার মানে এর ব্যাসার্ধটা তো ক্ষুদ্রতর, তাই এটা হচ্ছে আকার ক্ষুদ্রতর। আর এখানে দেখো mg এর পজিটিভ চার্জটা হচ্ছে সব থেকে কম, দেখো মানে এর চার্জটা কম তো সব থেকে, Al3+ এর বেশি আর mg হচ্ছে সব থেকে কম, তাই এটা হচ্ছে আমাদের লার্জেস্ট স্পিসিস মানে বৃহত্তর পরমাণু। তাহলে এইভাবে তোমরা ডিটারমাইন করতে পারবে প্রবলেমটা। নেক্সট তোমাদের যেটা প্রপার্টিজ আছে আমাদের আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপি বলছে a quantitative measure of the tendency of an element to lose electron is given by its ionization enthalpy. Quantitative measure of the tendency of an element বলছে একটা এলিমেন্টের ইলেকট্রন লস করার যে একটা টেন্ডেন্সি থাকে তার যে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট মানে পরিমাণগত একটা যে মেজার, সেটা কিন্তু আয়োনাইজেশন এনথালপি দ্বারা প্রকাশ করা হয়। আবার বলছি একটা এলিমেন্টের যখন ইলেকট্রন যে লস করার যে টেন্ডেন্সিটা সেটার কোয়ান্টিটেটিভ মেজারটা আয়োনাইজেশন এনথালপি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। It represents the energy required to remove an electron from an isolated gaseous atom in its ground state. বলছে একটা গ্রাউন্ড স্টেটে কোন একটা এলিমেন্টের একটা মানে তোমার আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, বলছে মানে আইসোলেটেড মানে কি একদম বিচ্ছিন্ন গ্যাসীয় যে পরমাণু থেকে একটা ইলেকট্রনকে আমি রিমুভ করতে যে এনার্জিটা প্রয়োজন হয় সেটাই নির্দেশ করে। তাহলে আয়োনাইজেশন এনথালপি বলতে কি বোঝাচ্ছে না, আয়োনাইজেশন এনথালপি কোনটা না একদম গ্রাউন্ড স্টেটে একটা তোমার আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, হ্যাঁ আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমটা থেকে আর কি একটা ইলেকট্রনকে রিমুভ করতে যে পরিমাণ এনার্জি তার রিকোয়ার্ড হয় সেটাকেই বোঝাচ্ছে আয়োনাইজেশন এনথালপি। ঠিক আছে, in other words the first ionization enthalpy for an element X is the enthalpy charge del H for the reaction দেখো X plus E minus. Ionization enthalpy is expressed in units of kilojoule per mole. কিলোজুল পার মোল দিয়ে কিন্তু আয়োনাইজেশন এনথালপিকে এক্সপ্রেস করা হয়। We can define the second ionization enthalpy as the energy required to remove the second most loosely bound electron. কি বলছে লুজলি বাউন্ড মানে সেকেন্ড যে লুজলি বাউন্ড ইলেকট্রনটাকে আমরা রিমুভ করতে যে শক্তিটা প্রয়োজন আমাদের সেটা কিন্তু আমরা সেটা কিন্তু আমরা সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি বলতে পারি। সেকেন্ড মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন কে রিমুভ করতে যে প্রয়োজনীয় শক্তির দ্বারা আমরা কিন্তু সেকেন্ড আয়োনাইজেশন এনথালপিকে আমরা ডিফাইন করতে পারি। যেমন X+, এই যে এটা বেরিয়েছে X+ একটা আয়ন বেরিয়ে গেছে, দেখো এটা ক্যাটায়ন, সেখান থেকে আরো বের হচ্ছে দেখো X2+ E+, তাই তো এনার্জি যে রিকোয়ার্ড হলো রিমুভ করতে ইলেকট্রনটাকে ফ্রম অ্যান অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে একটা এনার্জি তৈরি হয়েছে, and hence ionization enthalpies are always positive.
এটা কিন্তু সবসময় জেনে রাখো, আয়নাইজেশন এনথালপি কিন্তু সবসময় পজিটিভ হয়। সেক্ষেত্রে তাহলে সেকেন্ড মানে এটা মনে রাখতে হবে তোমাদের যে আয়নাইজেশন এনথালপি কিন্তু অলওয়েজ পজিটিভ হয়। The second ionization enthalpy will be higher than the first ionization enthalpy, কারণ কি না ফার্স্ট আয়নাইজেশন এনথালপি থেকে সেকেন্ড আয়নাইজেশন এনথালপিটা হায়ার হচ্ছে। এর কারণটা কি? It is more difficult to remove an electron from a positively charged ion, কারণ আয়নাইজেশন এনথালপি তো অলওয়েজ পজিটিভ হয়। এই পজিটিভলি চার্জড আয়ন থেকে আমি একটা ইলেকট্রনকে রিমুভ করতে চাই, সেটা খুবই ডিফিকাল্ট। একটা নিউট্রাল অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করার চেয়ে একটা পজিটিভলি চার্জড আয়ন থেকে ইলেকট্রনকে রিমুভ করা খুবই ডিফিকাল্ট হয়। সেই জন্য ফার্স্ট আয়নাইজেশন এনথালপি থেকে সেকেন্ড আয়নাইজেশন এনথালপি কিন্তু অলওয়েজ হায়ার হয়। ওকে, in the same way the third ionization enthalpy will be higher than the second. Second এর থেকে আবার কি হয়, থার্ড ionization enthalpy ওটা কিন্তু হায়ার হয় and so on, এইভাবে চলতে থাকে। এইভাবে তাহলে ফোর্থটা থার্ড এর থেকে বেশি হয়, তাহলে সেকেন্ড হলো, ফার্স্ট হলো, থার্ড হলো, এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকে। The term ionization enthalpy, if not qualified, is taken as the first ionization enthalpy. আয়নাইজেশন এনথালপি যদি কোনো জায়গায় ধরো সঠিকভাবে লেখা নেই, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট আয়নাইজেশন এনথালপিকেই বোঝায়। সেটা যদি মানে কোনো জায়গায় লেখা আছে আয়নাইজেশন এনথালপি, তাহলে আমরা বুঝতে হবে সেটা কিন্তু ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, নট দ্য সেকেন্ড। The fast ionization enthalpies of elements having atomic number up to 60 অবধি যে মৌলগুলো আছে, সেক্ষেত্রে ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটা কিন্তু এখানে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করা আছে। গ্রাফিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, দেখো যে অ্যাটমিক নাম্বার এন্ড এখানে আয়নাইজেশন এনথালপি, যাকে ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয়। ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, তাই ডেল এর পাশে একটা 1 আছে, ডেল 1H মানে হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনথালপির ভ্যারিয়েশনটা এখানে দেখানো হয়েছে। লিথিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে, প্রত্যেকটা এলিমেন্টস এর ক্ষেত্রে কিন্তু এখানে Z1 to 60 অবধি এখানে দেখানো হয়েছে। The periodicity of the graph is quite striking. একদম দেখো যে you will find maxima at the noble gases which have closed electron cells and very stable electronic configurations. এখানে কিন্তু দেখো নোটিস করো যে নোবেল গ্যাস গুলো যে আছে না, তাদের একদম সর্বশেষ যে কক্ষপথা সেটা কিন্তু একদম ইলেকট্রন দ্বারা ফিল্ড আছে, ইলেকট্রন দ্বারা ফিল্ড আছে, তাই তো? আর খুবই সুস্থিত ইলেকট্রন বিন্যাস বর্তমান তাদের ক্ষেত্রে সর্বোচ্চ, কিন্তু ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন। ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে দেখো এই যে লিথিয়াম দেখতে পাচ্ছ আশা করি, যে 500 ডেল 1H মানে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি হচ্ছে 500 এর আন্ডারে। দেখো লিথিয়াম, সোডিয়াম 500 এর থেকেও কম হচ্ছে পটাশিয়ামের, তার থেকেও কম রোবিডিয়াম, তার মানে এগুলো হচ্ছে অ্যালকালি মেটালস, ক্ষার ধাতু। এদের ক্ষেত্রে কিন্তু আয়নাইজেশন এনথালপি লো। In addition, you will notice two trends. The first ionization enthalpy generally increases as we go across a period and decreases as we descend in a group. তার মানে যে ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটা সাধারণত পিরিয়ড ওয়াইজ ইনক্রিজ করে আর গ্রুপের ডাউনে যত যাব ডিক্রিজ করে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটা মানে এইখান থেকে এই ধরনের কোয়েশ্চেনই আসবে আর কি, মানে লেফট থেকে রাইটের দিকে গেলে কি হচ্ছে বা পিরিয়ড ওয়াইজ ইনক্রিজ করছে কখন, মানে আয়নাইজেশন এনথালপি, বা গ্রুপের নিচের দিকে গেলে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। এছাড়া এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, you will appreciate that the ionization enthalpy and atomic radius, আমরা অ্যাটমিক রেডিয়াস অলরেডি পড়ে নিয়েছি। এই আয়নাইজেশন এনথালপি আর অ্যাটমিক রেডিয়াসটা কিন্তু ক্লোজলি রিলেটেড প্রপার্টিজ, এরা কিন্তু খুবই দেখো একটার সাথে আরেকটা কিন্তু খুবই ক্লোজলি রিলেটেড।
এই দুটো ট্রেন্ড, এই ট্রেন্ডটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের দুটো ফ্যাক্টর কনসিডার করতে হবে। সেটা হচ্ছে যে অ্যাট্রাকশন অফ দ্য ইলেকট্রন টুয়ার্ড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের যে একটা অ্যাট্রাকশন, এটা 1 নম্বর, এটা আমাদের বিবেচনা করে দেখতে হবে। নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের অ্যাট্রাকশনটা আর রিপালশন অফ ইলেকট্রন ফ্রম ইচ আদার, মানে ইলেকট্রনের যে একটার উপর যে রিপালসিভ বিকশিত হচ্ছে সেটা আমাদের কিন্তু নোটিস করতে হবে। The effective nuclear charge experienced by a valence electron in an atom will be less than, বলছে যে আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা মানে কি, কার্যকরী নিউক্লিয় আধান। ইলেকট্রন গুলো তো একটা পরমাণুর যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো সেগুলো কি করে, একটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফিল করে, অনুভব করে। সেটা কি হয়, নিউক্লিয়াসের যে আসল চার্জ তার থেকে তো কম হয়। সেই কারণে নিউক্লিয়ার চার্জ কিন্তু যে আমাদের ইনার যে ইলেকট্রন গুলো সেগুলো ভ্যালেন্স ইলেকট্রন থেকে কভার করে রাখে। এ দেখো ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, এখানেও আবার একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আছে সেকেন্ড পিরিয়ডে, মানে দ্বিতীয় পর্যায়েতে যে ফার্স্ট আয়নাইজেশন মানে এলিমেন্টস গুলো ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে। আর এই পাশেরটা হচ্ছে তোমাদের del 1H অফ অ্যালকালি মেটালের ক্ষেত্রে অ্যাজ এ ফাংশন অফ জেড, ওটা সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে, এটা অ্যালকালি মেটালস এর ক্ষেত্রে দেওয়া আছে। এবার বলছে দেখো এখানে যেটা আছে অ্যাকচুয়াল চার্জ অন দা নিউক্লিয়াস, মেন অ্যাকচুয়াল যে চার্জ অন দা নিউক্লিয়াস কেন, মানে অ্যাকচুয়াল চার্জের থেকে কম হয়। অ্যাকচুয়াল চার্জের থেকে, যেটা এখানে আমরা পড়লাম মাঝখানে একটা গ্রাফ ছিল বলে দেখো, বলছে যে দা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ experienced by a valence electron in an atom will be less than the actual nuclear charge। কি বলছে না, নিউক্লিয়াসের যে অ্যাকচুয়াল চার্জ তার থেকে কম হয় ওই তোমার কোন অ্যাটমের যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো আছে তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যে অনুভব করে সেটা কিন্তু অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জের থেকে কম হয়। কারণটা হচ্ছে যে চার্জটা, নিউক্লিয়ার চার্জটাকে অন্ত ইলেকট্রন গুলো ব্যালেন্স ইলেকট্রন থেকে স্ক্রিনিং বা সিল্ড করে রাখে, আড়াল বা আবৃত যেটাকে বাংলাতে বলে। ভ্যালেন্স ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস বাই দ্য ইন্টারভেনিং কোর ইলেকট্রন। ঠিক আছে, ইন্টারভেনিং কোর ইলেকট্রন মানে অন্ত যে ইলেকট্রন গুলো, যে ইলেকট্রনস গুলো আর কি, তার নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স ইলেকট্রনের কে মানে কি করে রাখে, শিল্ডিং বা স্ক্রিনিং, মানে যেটাকে বলে বাংলায় আড়াল করে রাখে বা আবৃত করে রাখে। ফর এক্সাম্পল 2s electron in lithium is shielded from the nucleus by the inner core of 1s electron। মানে লিথিয়ামের ক্ষেত্রে 2s ইলেকট্রন গুলোকে ইন্টারভেনিং যে 1s ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে কিন্তু একদম স্ক্রিন করে রাখে বা সিল্ড করে রাখে। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। সেই কারণে as a result the valence electron experience a net positive charge which is less than the actual charge of +3। মানে অ্যাকচুয়াল চার্জ +3 এর থেকে আমাদের এই চার্জটা কিন্তু ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন গুলো যে টোটাল একটা পজিটিভ চার্জ অনুভব করে তার থেকে কিন্তু ওই অ্যাকচুয়াল যে নিউক্লিয়াসের যে চার্জটা +3 তার থেকে কম হয়। শিল্ডিং ইজ এফেক্টিভ, শিল্ডিং আর স্ক্রিনিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। Shielding is effective when the orbitals in the inner cell are completely filled। যখন ইনার সেলের অরবিটাল গুলো কমপ্লিটলি ফিল্ড হয়ে যায় তখনই কিন্তু শিল্ডিংটা এফেক্টিভ হয়। This situation occurs in the case of alkali metals
which have single outermost ns electron preceded by the noble gas electronic configuration। কি বলছে যে এই যে শিল্ডিং এফেক্ট মানে হচ্ছে আবরণী প্রভাব, মানে আবৃত করে রাখে। আমরা বললাম না শিল্ডিং অর স্ক্রিনিং, যেটা মানে কি না ইন্টারভেনিং কোর ইলেকট্রনের দ্বারা নিউক্লিয়াসের যে ভ্যালেন্স ইলেকট্রন ওগুলোকে শিল্ড করে রাখে বা স্ক্রিনিং করে রাখে, সেটাই হচ্ছে শিল্ডিং। তো শিল্ডিং ইজ কখন, এই যে আবরণী প্রভাবটা কখন এফেক্টিভ মানে কার্যকরী কখন হবে, যখন ওই ইনার সেল অফ দ্য অরবিটালস, ইন দ্য ইনার সেলের যে অরবিটালস গুলো যদি ইলেকট্রন দ্বারা একদম কমপ্লিটলি ফিল্ড হয়ে থাকে। এটা কিন্তু অ্যালকালি মেটালস এর ক্ষেত্রে এই সিচুয়েশন কিন্তু দেখা যায়, যাদের নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশনের আর কি, নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনের পরে যে আমাদের যোজক কক্ষটা আছে সেখানে একটা করে কি থাকবে, সেখানে একটা করে এনএস ইলেকট্রন থাকে। বলছে মানে অ্যালকালি মেটালস গুলোর মধ্যে এই ঘটনা লক্ষ্য করা যায়, যাদের মধ্যে কি হয় ওই নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনের পরের যোজক কক্ষটিতে একটা করে এনএস ইলেকট্রন থাকে। when we move from lithium to fluorine, লিথিয়াম থেকে ফ্লুরিনের দিকে যাব across the second period, successive electron are added to the orbital in the same principal quantum level। সেম প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেলে কিন্তু অরবিটালস অ্যাড হতে থাকে। সাকসেসিভ যে ইলেকট্রনস গুলো অ্যাডেড হয় কিসে না অরবিটালে, ইন দা সেম প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেল, মানে একই যে প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেল আর কি যুক্ত হয় কখন না পরের ইলেকট্রন গুলো তখন যখন আমরা সেকেন্ড পিরিয়ড বরাবর লিথিয়াম থেকে ফ্লুরিনের দিকে যাই, তখন পরবর্তী যে ইলেকট্রন গুলো সেম প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেলে যুক্ত হয়, add হয়, and the shielding of the nuclear charge by the inner core of the electron does not increase very much to compensate for the increased attraction of the electron to the nucleus। কি বলছে যে shielding of the nuclear চার্জটাকে আমরা আবৃত করে রাখার যে মাত্রার ততটাও কিন্তু বৃদ্ধি হয় না, does not increase very much, কি দ্বারা না বাই দ্য ইনার কোর অফ ইলেকট্রন, ইনার কোর মানে অন্ত ইলেকট্রন দ্বারা নিউক্লিয়ার চার্জকে শিল্ডিং করে রাখার মাত্রা ততটাও বৃদ্ধি হয় না, does not increase very much to compensate for the increased attraction of the electron to the nucleus। ততটাও বৃদ্ধি হয় না, মানে ওই ইনার কোর অফ ইলেকট্রন দ্বারা নিউক্লিয়ার চার্জটাকে সিল্ড করে রাখার মাত্রাটা ততটা বৃদ্ধি হয় না, যাতে করে একটা নিউক্লিয়াসের প্রতি একটা ইলেকট্রনের অ্যাট্রাকশনের মাত্রাটাকে মানে অ্যাট্রাকশন বৃদ্ধিটাকে সেটা কম্পেনসেট করবে, মানে প্রতিহত করতে পারে আর কি। বুঝতে পারলে? আবার বলছে সেকেন্ড পিরিয়ডের যখন আমরা লিথিয়াম থেকে ফ্লুরিনের দিকে যাচ্ছি, পরের ইলেকট্রন গুলো তখন সেম প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেলে অ্যাড হচ্ছে, আর কি হয় না ইনার কোর ইলেকট্রন দ্বারা নিউক্লিয়ার চার্জকে সিল্ড করে রাখার মাত্রার সেই মানে মাত্রাটা ডাজ নট ইনক্রিজ ভেরি মাচ, ততটাও বৃদ্ধি হচ্ছে না, যাতে করে ওই মানে একটা নিউক্লিয়াসের প্রতি একটা ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধিকে সে প্রতিহত করতে পারে, ততটাও বৃদ্ধি হয় না। Thus, across a period, increasing nuclear charge outweighs the shielding। এর ফলে কি হচ্ছে, পিরিয়ড ওয়াইজ ক্রমবর্ধমান যে নিউক্লিয়ার আধান, এই যে নিউক্লিয়ার চার্জ, ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জটা কি হয় না ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ কি হয় না শিল্ডিং এর থেকে, শিল্ডিং মানে আবরণী প্রভাব থেকে বেশি হয়। এই কারণেই, কারণ সে তো নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের যে আকর্ষণ বৃদ্ধিটাকে প্রতিহত করতে পারে এরকমটাও বৃদ্ধি হয় না। হ্যাঁ, আবরণ
করে রাখার মাত্রাটা, নিউক্লিয়ার চার্জটাকে আবরণ করে রাখার মাত্রার এতটাও বৃদ্ধি হয় না যাতে করে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধিটাকে প্রতিহত করতে পারবে। এর ফলে কি হয়, পিরিয়ড ওয়াইজ যে ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জের মাত্রাটা শিল্ডিং এফেক্ট থেকে বেশি হয়। Consequently, the outermost electrons are held more and more tightly and ionization enthalpy increases across a period. বলছে এই কারণেই কিন্তু outermost যে ইলেকট্রনস গুলো সেগুলো কিন্তু আরো বেশি করে more and more tightly held থাকে, মানে আরো বেশি করে এরা দৃঢ়বদ্ধ হয়ে থাকে, দৃঢ়ভাবে যুক্ত থাকে। আর আয়োনাইজেশন এনথালপি কি হয়, এই পিরিয়ড ওয়াইজ এরা ইনক্রিজ করতে থাকে। অ্যাজ উই গো ডাউন এ গ্রুপ, যদি আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই তাহলে আউটার মোস্ট ইলেকট্রন বিং ইনক্রিজিংলি ফার্দার মোর ফ্রম দ্য নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস থেকে কিন্তু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গুলো মানে আউটার মোস্ট ইলেকট্রন গুলো, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট ইলেকট্রন গুলো কিন্তু ক্রমশ দূরে সরে যায়। যদি আমি গ্রুপের নিচের দিকে যাই উপর থেকে, তাহলে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট ইলেকট্রন গুলো ক্রমশ দূরে সরে যায়। There is an increased shielding of the nuclear charge by the electron in the inner level. ইনার লেভেলের ইলেকট্রন গুলোর দ্বারা তখন কি হয়, নিউক্লিয়ার চার্জের আবরণটা বৃদ্ধি পায়। ইনার লেভেলের ইলেকট্রন গুলো দ্বারা নিউক্লিয়াসের আধান তখন খুব অনেক বেশি ভাবে, মানে অধিক ভাবে বলতে পারো, অ্যান্ড ইনক্রিজড শিল্ডিং মানে অধিকতর ভাবে শিল্ড করা থাকে, মানে আবৃত থাকে। কখন না, যখন আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছি তখন আউটার মোস্ট ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, সেই কারণে ইনার লেভেলের ইলেকট্রন গুলো দ্বারা নিউক্লিয়াসের চার্জ কি হয়, ইনক্রিজড থাকে, শিল্ড করা থাকে, ইনক্রিজড ভাবে অধিকতর শিল্ড থাকে, আবৃত থাকে। In this case, increase in shielding outweighs the increasing nuclear charge. তার মানে কি বলছে না, এই আবরণী প্রভাবে, মানে এই যে ক্রমবর্ধমান একটা আবরণী প্রভাব নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রন এবং ক্রমবর্ধমান আকর্ষণ থেকে বেশি হয়। নিউক্লিয়াসের আধানের প্রতি নিউক্লিয়াসের প্রতি আর কি বলছে না, ইন দিস কেস ইনক্রিজ ইন শিল্ডিং আউটওয়েজ দ্য ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ ইনক্রিজের ক্রমবর্ধমান আকর্ষণ যেটা নিউক্লিয়ার চার্জের, সেটা থেকে কিন্তু বেশি হয় শিল্ডিংটা, শিল্ডিং এফেক্ট কিন্তু নিউক্লিয়ার চার্জের থেকে বেশি হয়। আর the removal of the outermost electron require less energy down a group. তার মানে কি হয়, গ্রুপ বরাবর যদি আমি আউটারমোস্ট যে ইলেকট্রনস গুলো মানে আমি রিমুভ করতে চাই, তাহলে সেখানে কিন্তু লেস এনার্জির প্রয়োজন হয়, মানে কম এনার্জি। কি, আউটারমোস্ট ইলেকট্রন গুলো যদি আমি আউটারমোস্ট ইলেকট্রন গুলো থেকে যদি আউটারমোস্ট অরবিটাল গুলো থেকে যদি আমি ইলেকট্রন গুলোকে রিমুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম এনার্জি প্রয়োজন হয় গ্রুপ বরাবর। এবারে 3.6 এ যেটা দেখা যাবে যে আমি গল্পের মতন করে যেটা বলার চেষ্টা করছি, কারণ এটা হচ্ছে কি বলতো, তোমার এখান থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে একদম এগুলো কিন্তু কোশ্চেন গুলো দেয়, সেগুলো কিন্তু ডিটেলসে পড়তে হয়, মানে লাইন বাই লাইন তোমাকে কিন্তু এখানে পড়তে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইন বারবার রিড না করলে তুমি এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। আচ্ছা শোনো, তাহলে এখানে তুমি লক্ষ্য করবে যে বোরনের যে ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি সেটা কিন্তু বেরিলিয়ামের থেকে কম হয়, ঠিক আছে। First ionization enthalpy of boron is slightly less than that of beryllium, even though the former has a greater nuclear charge. প্রথমটার মানে নিউক্লিয়ার চার্জটা বেশি, অথচ কিন্তু সেটা বেরিলিয়ামের থেকে আয়োনাইজেশন এনথালপিটা কিন্তু
বেশি হয়, ঠিক আছে। বেরিলিয়ামের থেকে বোরনের আয়োনাইজেশন এনথালপি কম হয়, মানে তোমার নিউক্লিয়ার চার্জটা গ্রেটার হওয়া সত্ত্বেও। when we consider the same principal quantum level and s electron is attracted to the nucleus more than a p s electron, কিন্তু যখন আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেলে আমরা এটা কনসিডার করব, তখন কিন্তু এস ইলেকট্রনটা অ্যাট্রাক্ট হবে নিউক্লিয়াসের দ্বারা, নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাক্টেড হবে এস ইলেকট্রন মোর দ্যান এ পি ইলেকট্রন। In beryllium, the electron removed during the ionization is an s electron. বলছে বেরিলিয়ামে ইলেকট্রনটা রিমুভ হচ্ছে আয়নাইজেশনের সময়, সেটা হচ্ছে এস ইলেকট্রন, যেখানে ইলেকট্রন রিমুভ হচ্ছে আয়নাইজেশন অফ বোরনের ক্ষেত্রে পি ইলেকট্রনে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেল কার বেশি হলো? প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেল যার এস ইলেকট্রন আছে, মানে বেরিলিয়ামের। সেই কারণে বেরিলিয়ামের নিউক্লিয়ার চার্জ বোরনের থেকে কম হওয়া সত্ত্বেও ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি কিন্তু বেরিলিয়ামের বেশি হয়, কার থেকে? বোরনের থেকে। কারণ বোরনের ক্ষেত্রে কি হয় না, আমরা যেটা পড়লাম, আমরা যদি বিবেচনা করে দেখি যে সেম প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেলে এস ইলেকট্রন কিন্তু মোর অ্যাট্রাক্টেড টু দ্য নিউক্লিয়াস মোর দ্যান এ পি ইলেকট্রন। সেই অনুযায়ী বেরিলিয়াম কিন্তু, মানে বেরিলিয়ামে ইলেকট্রন যখন আয়নাইজেশনের সময় রিমুভ হচ্ছে সেটা হচ্ছে এস ইলেকট্রন, কিন্তু বোরনের ক্ষেত্রে সেটা পি। সেই কারণে বেরিলিয়ামের যেহেতু এস ইলেকট্রন আছে, তাই প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেল বেশি হয়, আর এদের আয়োনাইজেশন এনথালপিও কিন্তু বেরিলিয়ামে বেশি হচ্ছে। The penetration of a 2s electron to the nucleus is more than that of 2p electron. পেনিট্রেশনও কিন্তু 2s ইলেকট্রনের ক্ষেত্রে নিউক্লিয়াসের প্রতি আর কি বেশি 2p থেকে। 2p electron of boron is more shielded from the nucleus by the inner core of electron than the 2s electron of the beryllium. তাহলে সেই কারণে পেনিট্রেশন যেহেতু 2s এর ক্ষেত্রে বেশি হবে, তাই বোরনের ক্ষেত্রে যে 2p ইলেকট্রন, বোরনের ক্ষেত্রে কি হয়, p ইলেকট্রন, তো যখন আয়োনাইজেশনের সময় ইলেকট্রন রিমুভ হচ্ছে সেটা p ইলেকট্রন। যেহেতু বোরনের ক্ষেত্রে p ইলেকট্রন, তাই 2p ইলেকট্রন অফ বোরন তখন মোর শিল্ডেড, এটা কিন্তু ভীষণ অধিকভাবে শিল্ড আবৃত থাকে ফ্রম দা নিউক্লিয়াস থেকে আর কি, ইনার কোর অফ ইলেকট্রন দ্বারা, ইনার কোর অফ ইলেকট্রন দ্বারা। তার থেকে less shielded থাকে কে? 2s electron of beryllium. Therefore, it is easier to remove the 2p electron from boron compared to the removal of a 2s electron from the boron. তাহলে 2p electron তাকে বোরন থেকে রিমুভ করা যতটা না সহজ, যতটা মানে তার থেকে ওটা 2s ইলেকট্রন ফ্রম বেরিলিয়াম, এটা তার থেকে একটু টাফ, তাই না? Thus, boron has a smaller first ionization enthalpy than beryllium. Another anomaly is the smaller first ionization enthalpy of oxygen compared to nitrogen. বোরনের সাথে যেমন বেরিলিয়ামের করতে পারলাম, সেরকম অক্সিজেনের সাথে নাইট্রোজেনেরও হয়। অক্সিজেনের সাথে নাইট্রোজেনেরটা ভালো করে বুঝিয়ে লিখে কেন হচ্ছে, প্রথমে বোরন আর বেরিলিয়াম জেনে গেলে, এবার অক্সিজেন আর তোমার নাইট্রোজেন তোমার পর্যায় সারণীতে কোথায় আছে সেটা ভালো করে দেখে নিয়ে পড়ে নিয়ে, এবং আগে এতক্ষণ যেটা পড়ালাম পরপর স্টেপ বাই স্টেপ লিখে আমাকে অ্যানসারটা লিখে পাঠাবে, মানে এক্সপ্লেন করে পাঠাবে হোয়াটসঅ্যাপে, যে এই যে বোরনের ফার্স্ট আয়োনাইজেশন এনথালপিটা স্মলার হয় বেরিলিয়ামের থেকে, এটা সেরকমই অক্সিজেন আর নাইট্রোজেনের ক্ষেত্রে পাঠাবে। অক্সিজেনের কেন স্মলার হয় নাইট্রোজেনের থেকে? ঠিক আছে, অক্সিজেন হ্যাজ আ স্মলার ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি দ্যান নাইট্রোজেন। ঠিক আছে, এটা এক্সপ্লেন করে, ঠিক সেম ভাবে এক্সপ্লেন করে কিন্তু এটা হবে, তোমরা পড়ে নিয়ে এটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, নিজেদের ভাষায় লিখবে, এখান থেকে কিন্তু দেখবে না, এখান থেকে দেখবে না, আমি আগেরটা যেভাবে বলেছি সেই রকম ভাবে লিখে পাঠাবে। এখান থেকে একদম কপি করলে আমি কিন্তু বুঝে যাব। ঠিক আছে, তাহলে এখানটা আমি কিন্তু বলছি না, নিজেরা দেখে পড়বে, মানে নিজেরা পড়ে নিয়ে বুঝে নিজেদের ভাষায় লিখবে।
খুব ইজি করে লিখবে, এখানে অত যে ডিটেলসে লেখা আছে তোমাকে লিখতে হবে না, জাস্ট পয়েন্টগুলো লিখবে, ঠিক আছে? তারপরেও না বুঝতে পারলে আমি অবশ্যই বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে। আচ্ছা, এই প্রবলেমটা তোমাদের মানে অতটাও এমসিকিউ এর জন্য না করলেও চলবে। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। বলছে when an electron is added to a neutral gaseous atom, তাহলে এটা আমাদের একটা ট্রেন্ডের মধ্যে কিন্তু পড়ছে। যখন একটা ইলেকট্রন কি করছি না আমি তোমার নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটমের মধ্যে অ্যাটম মানে যখন একটা নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, ইলেকট্রন অ্যাড করছি নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটমে, ধরে নিচ্ছি এক্স, মানে সেটাকে আমি নেগেটিভ আয়নে কিন্তু সেটা পরিণত হয় যখন একটা নিউট্রাল মানে প্রসম, না আছে তার পজিটিভ চার্জ না আছে নেগেটিভ চার্জ, যদি ওই গ্যাসিয়াস অ্যাটমটাকে আমি একটা ইলেকট্রন যুক্ত করি তাতে, সেটা কি হবে, একটা নেগেটিভ আয়ন তৈরি হয়ে যাবে। Enthalpy change accompanying the process is defined as the electron gain enthalpy. তাহলে ইলেকট্রন এখানে গেইন করা হলো, তাই জন্য এর নাম হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। Electron gain enthalpy provides a measure of the ease with which an atom adds an electron to form an ion. যেমন দেখো এই যে ওটা কি ছিল, আমরা x থেকে x প্লাস প্লাস ই মাইনাস পাচ্ছিলাম, এখানে দেখো ইলেকট্রন আমরা গ্রহণ করে একটা নেগেটিভ আয়ন তৈরি করলাম, ঠিক আছে? কোন পরমাণুটা কত সহজে ইলেকট্রন গ্রহণ করে সে একটা অ্যানায়নে পরিণত হবে সেটা কিন্তু এই ইলেকট্রন গেইন এনথালপি থেকেই জানা যায়। কোন অ্যাটমটা কত ইজিলি একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে একটা অ্যানায়নে পরিণত হবে সেটা কিন্তু ইলেকট্রন গেইন এনথালপির মাধ্যমেই আমরা জানতে পারি। Depending on the element, the process of adding an electron to the atom can be either endothermic অথবা exothermic। এটা কিন্তু তাপ গ্রহণ হতে পারে, তাপ মোচনও হতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণ সেই এলিমেন্টটার উপর ডিপেন্ড করছে। এলিমেন্টটার উপর ডিপেন্ড করে এই ইলেকট্রন অ্যাডের যে প্রসেসটা সেটা কিন্তু মানে অ্যাটমের ইলেকট্রন অ্যাডিং যে প্রসেসটা সেটা কিন্তু এন্ডোথার্মিক হতে পারে অথবা এক্সোথার্মিকও হতে পারে। ফর মেনি এলিমেন্টস energy is released when an electron is added to the atom. এনার্জি কিন্তু রিলিজড হয়ে যায়, কিছু মানে অনেক এলিমেন্টস আছে তাদের ক্ষেত্রে ইলেকট্রন যখন অ্যাড করছি তখন এনার্জি রিলিজ করছে, হয় না? সেই কারণে এরা কিন্তু এন্ডোথার্মিকও হতে পারে এক্সোথার্মিকও হতে পারে। ফর এক্সাম্পল দেখো গ্রুপ 17 যে হ্যালোজেন মৌলগুলো আছে, ভেরি হাই নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি। কারণটা কি? that they can attain stable noble gas electronic configuration। তারা কিন্তু একটা স্টেবল নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে বাই পিকিং আপ অ্যান ইলেকট্রন। তারা একটা ইলেকট্রন পিক আপ করেছে, একটা পিক আপ করে মানে গ্রহণ করেছে আর কি, একটা গ্রুপ 17 মৌল মানে হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা কিন্তু তোমার হাই নেগেটিভ হয় বিকজ এরা কি করে একটা ইলেকট্রনকে পিক আপ করে একটা স্টেবল নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করে। On the other hand, noble gases have large positive electron, হ্যালোজেনের যেমন হাই নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি আছে, আর এর তোমার কি বলে নোবেল গ্যাসেরও কিন্তু সেরকম লার্জ পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি আছে, বিকজ দ্য ইলেকট্রন হ্যাজ টু এন্টার দ্য নেক্সট হায়ার প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেল লিডিং টু এ ভেরি আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। মানে নোবেল গ্যাসগুলোর কি আছে না খুব লার্জ পজিটিভ ইলেকট্রন, ওদের যেমন নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি ছিল, এদের কিন্তু লার্জ পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি আছে। কারণ হচ্ছে
ইলেকট্রনস গুলো হ্যাজ টু এন্টার দ্য নেক্সট হায়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ভেরি মানে এরা কিন্তু নেক্সট একটা হায়ার প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেলে এরা এন্টার করে ভেরি আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন এরা লিড করে। সেটা it may be noted that the electron gain enthalpy have large negative value. ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু একটা লার্জ নেগেটিভ ভ্যালু আছে টুয়ার্ড দ্য আপার রাইট অফ দ্য পিরিয়ডিক টেবল প্রসিডিং দ্য নোবেল গ্যাস। বলছে কি নোবেল গ্যাসের এই যে লার্জ পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি আছে তার কারণ হচ্ছে যে ইলেকট্রনের যে পরের যে হায়ার প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেল সেটা কিন্তু সেটা করে এরা একটা আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করে নোবেল গ্যাসগুলো, সেই জন্য এটা আমরা উল্লেখ করতে পারি যে পিরিয়ডিক টেবিলে নোবেল গ্যাসের আগে একদম আপার রাইটে অবস্থিত যে এলিমেন্টস গুলো তাদের হাই নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু বর্তমান। The variation in electron gain enthalpies of element is less systematic than for ionization enthalpy. বলছে তাহলে ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু আয়োনাইজেশন এনথালপি চেঞ্জের চেয়ে কম নিয়মিত হয়, কিন্তু লেস সিস্টেমেটিক, এটা অতটাও রুলস নেই। অ্যাজ এ জেনারেল রুল ইলেকট্রন গেইন এনথালপি বিকাম মোর নেগেটিভ উইথ ইনক্রিজ ইন দ্য অ্যাটমিক নাম্বার অ্যাক্রস, মানে পর্যায় বরাবর যখন অ্যাটমিক নাম্বারটা ইনক্রিজ করে সেটা কিন্তু আরো ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু আরো নেগেটিভ হতে থাকে। ঠিক আছে, এই পয়েন্টসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। আর আগের যে পয়েন্টস গুলো বলেছি সেগুলো প্রত্যেকটা যদি না লাইন বাই লাইন পড়ো তাহলে কিন্তু ভালো করে মনে থাকবে না। The effective nuclear charge increases from left to right. Effective nuclear charge left থেকে right এর গেলে পর্যায় বরাবর increase করে. Consequently, it will be easier to add an electron on an average would be closer to the positively charged nucleus. We should also expect electron gain enthalpy to become less negative as we go down a group. নিচের দিকে যখন যাব গ্রুপের তখন কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি লেস নেগেটিভ হবে বিকজ দ্য সাইজ অফ দ্য অ্যাটম ইনক্রিজ করছে। দ্য অ্যাডেড ইলেকট্রন উড বি ফার্দার ফ্রম দ্য নিউক্লিয়াস। যে ইলেকট্রনটা অ্যাড হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি কি হবে, এনথালপিতে ইলেকট্রনটা অ্যাড হয়, তাহলে অ্যাডেড ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, অ্যাটমের সাইজ ইনক্রিজ করছে, সেই কারণে গ্রুপের নিচের দিকে গেলে ইলেকট্রন গেইন এনথালপি লেস নেগেটিভ। This is generally, in this case, however, electron gain enthalpy of O or F, মানে oxygen or fluorine, is less negative than that of the succeeding element. কারণ an electron is added to O or F, the added electron goes to the smaller n equal to 2 quantum level and suffers significant repulsion from the other electron present in this level. ঠিক আছে, যখন অক্সিজেন আর ফ্লোরিন একটা ইলেকট্রন গেইন করে তখন যে অ্যাডেড ইলেকট্রনটা নিম্নতর শক্তি স্তর n equal to 2 তে প্রবেশ করে এবং ইলেকট্রন কি করে এই লেভেলে প্রেজেন্ট আছে অন্যান্য যে ইলেকট্রনগুলো দ্বারা প্রবলভাবে রিপালশন ঘটে, বিকর্ষণ ঘটে। ফর n equal to 3 কোয়ান্টাম লেভেল S or Cl এর ক্ষেত্রে দেখো সালফার আর ক্লোরিন, the added electron occupies a larger region of space and electron repulsion is much less. n equal to 3 তে কি হয় দেখো যে অ্যাডেড ইলেকট্রনটা অধিক স্থান দখল করে থাকে, তখন ইলেকট্রন বিকর্ষণটা কিন্তু খুবই কম হয়। ঠিক আছে, n equal to 3 শক্তি স্তরের জন্য যুক্ত ইলেকট্রনটা অনেক স্থান লার্জার রিজিয়ন অফ স্পেস অকুপাই করে থাকে আর ইলেকট্রন রিপালশনটা মাচ লেস হয়, কিন্তু n equal to 2 তে কি হয় ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন রিপালশনটা ভেরি ভেরি হাই, খুব ভাবে হয়। এখানে দেখো ইলেকট্রন গেইন এনথালপি কিলোজুল পার মোলে, সাম মেইন গ্রুপ অফ এলিমেন্টস গুলো দেওয়া আছে। তোমরা এখানে নিজেদের পছন্দ মতো কয়েকটা এলিমেন্টস এর মনে রাখতে পারো। আমার মনে হয় হাইড্রোজেন, লিথিয়াম বা ফ্লুরিন, ক্লোরিন এইগুলো জাস্ট প্রথম দিকের গুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, একটা একটা করে মনে রাখবে কারণ সব তো মনে রাখা পসিবল নয়, অতটাও লাগবে না। আচ্ছা, এই সব কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের
এমসিকিউ এর জন্য নয়, এখানে খুব শর্ট করে যেরকম বলছে না, which of the following will have the most negative electron gain enthalpy আর less negative, এগুলো কিন্তু এত তো তোমাদের এমসিকিউ তে তো আর জাস্ট একটা মানে অপশন চুজ করার ব্যাপার, এখানে তো সলিউশনে ধরো যেটা লেখা আছে এরকম না, জাস্ট তোমাকে পড়ে লিখতে হবে যে কোনটার নেগেটিভ ইলেকট্রন গেন এনথালপি সবচেয়ে বেশি আর কোনটার কম, ব্যাস এটা পড়ে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে। অ্যানসার কেউ আগে দেখবে না, আগে আর অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই করে পাঠাবে, অলরেডি তোমাদের সেন্ড করা আছে। নেক্সট যেটা আছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে এখানে তোমাদের ইলেকট্রোনেগেটিভিটি a qualitative measure of the ability of an atom in a chemical compound to attract shared electron to itself is called electronegativity. তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বোঝায়? একটা কোয়ালিটেটিভ মেজার অফ দ্য এবিলিটি অফ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের কি এবিলিটি আছে না কোয়ালিটেটিভ মেজার করার ইন এ কেমিক্যাল কম্পাউন্ড, একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা অ্যাট্রাক্ট করে শেয়ার্ড ইলেকট্রন টু ইটসেলফ, নিজের দিকে আকর্ষণ করার যে একটা কোয়ালিটেটিভ মেজার, সেটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আবার বলছি, ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বোঝায় না কোয়ালিটেটিভ মেজার অফ দ্য এবিলিটি অফ অ্যান অ্যাটম ইন এ কেমিক্যাল কম্পাউন্ড টু অ্যাট্রাক্ট শেয়ার্ড ইলেকট্রন টু ইটসেলফ, নিজের দিকে ইলেকট্রনকে আকর্ষণ করার যে একটা কোয়ালিটেটিভ মেজারমেন্ট, সেটাকেই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বলে। Unlike ionization enthalpy and electron gain enthalpy, it is not a measurable quantity. এটা কিন্তু কোয়ান্টিটেটিভলি মেজার করা যায় না, এটা কিন্তু কোয়ালিটেটিভলি মেজার করতে হয়। এখান থেকে কিন্তু একটা ভালো এমসিকিউ তোমাদের এনইটির জন্য ইম্পর্টেন্ট। ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কোয়ালিটেটিভ মেজারমেন্ট, আর আয়োনাইজেশন এনথালপি অ্যান্ড ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু measurable quantity, quantitatively measurement হয় এটা। However, a number of numerical scales of electronegativity of element, Pauling scale বা Mulliken-Jaffe scale বা Allred-Reco scale তৈরি করা হয়েছে, ঠিক আছে। এদের মধ্যে কিন্তু তোমার পাউলিং স্কেল ভীষণভাবেই ইউজ হয়। An American scientist in 1922 assigned arbitrarily a value of 4.0 to fluorine, the element considered to have the greatest ability to attract electron. আমেরিকার একজন বিজ্ঞানী লিনাস পাউলিং উনি 1922 তে ফ্লুরিনের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার যে একটা পাওয়ার, সেটা সর্বোচ্চ, ফ্লুরিনের ক্ষেত্রে সেটা সর্বোচ্চ উনি সুনির্দিষ্ট করেছেন, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট ভ্যালুস ফর দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ এ ফিউ এলিমেন্ট, এটা কিছু দেওয়া হয়েছে, সেটা আমরা দেখে নেব কি বলছে। আর দেখো, ইলেকট্রোনেগেটিভিটি অফ এনি গিভেন এলিমেন্ট ইজ নট কনস্ট্যান্ট, এরা কিন্তু কনস্ট্যান্ট হয় না, ইট ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য এলিমেন্ট টু হুইচ ইট ইজ বাউন্ড। কোন ধরনের মৌলের সাথে এরা কেমিক্যালি বন্ডেড হবে তার মানের সাথে কিন্তু এরা ডিপেন্ড করে, তার মানে সেইটার উপর ডিপেন্ড করে এরা চেঞ্জ হয়। তো ইট ইজ নট এ মেজারেবল কোয়ান্টিটি, ইট ডাজ প্রোভাইড এ মিনস অফ প্রেডিক্টিং দ্য নেচার অফ ফোর্স that holds a pair of atom together. একটা পেয়ার অফ অ্যাটম কে ধরে থাকবে এরকম একটা আকর্ষণ বলের নেচার প্রেডিক্ট করতে হবে। তার মানে রিলেশনশিপ দ্যাট ইউ উইল এক্সপ্লোর লেটার, যেটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি, এখান থেকে অতটা কিছু দরকার নেই। ইলেকট্রোনেগেটিভিটি জেনারেলি ইনক্রিজ করে অ্যাক্রস এ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট।
ইলেকট্রোনেগেটিভিটি জেনারেলি ইনক্রিজ করে কখন? একটা পর্যায় বরাবর যখন লেফট থেকে রাইটে যাব, লিথিয়াম থেকে ধরো ফ্লুরিনের দিকে যাচ্ছি, তাহলে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে। আর যদি গ্রুপের উপর থেকে নিচের দিকে যায় তাহলে ডিক্রিজ করে। ফ্লুরিন থেকে ধরো অ্যাস্টাটাইন। হাউ ক্যান দিস ট্রেন্ডস বি এক্সপ্লেইন? কিভাবে এটা আমরা এক্সপ্লেইন করব? Can the electronegativity be related to atomic radius, which tend to decrease across each period from left to right, but increase down each group? করতে পারবো কি? The attraction between the outer electron and the nucleus. Outer electron আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশনটা ইনক্রিজ করে as the atomic radius decrease. অ্যাটমিক রেডিয়াস যদি ডিক্রিজ করে তাহলে আউটার ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন ইনক্রিজ করে। ইলেকট্রোনেগেটিভিটি তখন ইনক্রিজ করবে, তাই তো? ইলেকট্রোনেগেটিভিটি তখন ইনক্রিজ করবে। On the same account, electronegativity value decrease করে with the increase of atomic radii. ঠিক আছে? ডাউন এ গ্রুপ, তাহলে গ্রুপের উপর থেকে নিচের দিকে কখন যাবে? অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করে, তখন কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে। The trend is similar to that of ionization enthalpy. একদম দেখো, এটা পড়ে শুনে থাকলে বুঝতে পারবে আয়নাইজেশন এনথালপি একদম সেম। তাহলে বলছে নন মেটালিক প্রপার্টিজ আর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে তুমি কি রিলেশনশিপ করতে পারছো? দেখো দেখো, periodic trends of element in the periodic table, electron gain enthalpy। দেখো এই যে চার্টটা, এই যে ফিগার যেটা দেওয়া আছে 3.7, এটা একবার খুব ভালো করে দেখে নিও। এটা কিন্তু খুব ভালো করে দেখে নিও। নন মেটালিক ক্যারেক্টার লেফট থেকে রাইটে, তারপর আপ থেকে ডাউনে দেখো ইলেকট্রোনেগেটিভিটির অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি দেখো উপর থেকে নিচের দিকে ডিক্রিজ করে যখন, তারপরে অ্যাটমিক রেডিয়াস কি করছে না উপর থেকে নিচের দিকে ইনক্রিজ করছে, তখন ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ডিক্রিজ করছে। ঠিক আছে? এখানে দেখো আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি সবই কিন্তু উপর থেকে নিচের দিকে কি হয় না ডিক্রিজ করে। অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি লেফট থেকে রাইটে কিরম হয়, আয়নাইজেশন এনথালপি আর ইলেকট্রন গেইন এনথালপি লেফট থেকে রাইটে কিরম হয়, প্রত্যেকটা দেখো এখানে একদম চার্টে খুব ভালো করে পিরিয়ডিক টেবিল ওয়াইজ দেওয়া আছে। এখান থেকে তোমরা পড়ে নিতে পারো এই মানে ওই ব্যাপারগুলো। বলছি না শুধু এটা পড়বে, পড়বে কিন্তু একদম লাইন বাই লাইন পড়বে। আর শুধু তোমাদের ওই এই চার্টটা থেকে লেফট থেকে রাইটে তারপর ডাউনে গেলে কি হয় সেইটা এখান থেকে শর্টে দেখে নিতে পারো। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুস গুলো এখানে দেওয়া আছে সেকেন্ড পিরিয়ডে, থার্ড পিরিয়ডে। বলছে দেখো নন মেটালিক এলিমেন্টস হ্যাভ স্ট্রং টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন। নন মেটালিক এলিমেন্টের কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে ইলেকট্রন গেইন করার। therefore electronegativity is directly related to the non-metallic properties of the element। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু নন মেটালিক এলিমেন্টস গুলো নন মেটালিক যে প্রপার্টি সেগুলোর সাথে কিন্তু ডিরেক্টলি রিলেটেড। It can be further extended to say that the electronegativity is inversely related to the metallic properties of the element। এর সাথে যেমন ডিরেক্টলি রিলেটেড নন মেটালিকের সাথে, সেরকমই ইলেকট্রোনেগেটিভিটি ইনভার্সলি রিলেটেড হবে মেটালিকের সাথে। Thus, the increase in electronegativity across a period is accompanied by an increase in non-metallic property আর decrease করবে মেটালিক প্রপার্টি। যেহেতু নন মেটালিক প্রপার্টিসের সাথে এরা ডিরেক্টলি রিলেট হয়ে আছে, তাই সেটা যদি ইনক্রিজ করে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি পিরিয়ড ওয়াইজ কি হবে? ইনক্রিজ করবে। আর যদি মেটালিক প্রপার্টি ডিক্রিজ করে তাহলে ইনক্রিজ করবে। সিমিলারলি ডিক্রিজ ইন ইলেকট্রোনেগেটিভিটি ডাউন এ গ্রুপ, আমাদের গ্রুপের উপর থেকে নিচে কি হচ্ছে? ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। সেটা কখন হবে? নন মেটালিক ক্যারেক্টার যখন ডিক্রিজ করবে, মেটালিক ক্যারেক্টার যখন ইনক্রিজ করবে। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো আশা করছি। এরপরে তোমাদের যেটা আছে পিরিয়ডিক ট্রেন্ডস ইন কেমিক্যাল প্রপার্টিজ। পিরিয়ডিক ট্রেন্ডস ইন কেমিক্যাল প্রপার্টিজ, এটা যদি আমি এক্সট্রা ক্লাস করার টাইম পাই তো ওটা করে দেবো, না হয়তো নেক্সট ওয়েডনেসডে তোমাদের ক্লাস থাকবে আর এটা বাকিটার উপর
মক টেস্ট থাকবে, ঠিক আছে? যদি এক্সট্রা ক্লাস হয় আমি তোমাদের ইনফর্ম করে দেবো হোয়াটসঅ্যাপে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, বাই। নেক্সট উইকে তাহলে এটার উপর মক টেস্ট থাকছে। ওকে।